ডিভোর্স পেপার হাতে নিয়ে শাড়ির কুঁচি ধরে নিজের স্বামীর বিয়ের আসর থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে মেহবিন। পিছনে পিছনে কালো পোশাক পরিহিত মহিলা বডিগার্ডরা দৌড়ে যাচ্ছে মেহবিনের পিছনে, কিন্তু মেহবিন যেন তাদের ধরা ছোঁয়ার বাইরে। তারা দৌড়ে সামনের দিকে দৌড়তে লাগলো, কিন্তু পিছনে তাকালে হয়তো দেখতে পেত ঘামার্ত মুখশ্রীর আড়ালে থাকা ক্লান্ত রমণীকে, যে গাছের আড়ালে নিজেকে আড়াল করে রেখেছে। মেহবিন আড়াল থেকে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এই মেহবিন তালুকদারকে ধরতে এসেছে? কত বড় সাহস! আমাকে ধরা বুঝি এতই সহজ? একদমই নয়। মেহবিন উল্টো দৌড় দিল পেছন থেকে। তখনই দুখানা বড় বড় গাড়ি মেহবিনের সামনে এসে দাঁড়ালো। গাড়িগুলো দেখে মেহবিনের বুঝতে বাকি নেই এত লাক্সারিয়াস গাড়িগুলো আর কারো নয়, বরং স্বয়ং আরহাম হাসান তালুকদারের, যে সম্পর্কে মেহবিনের স্বামী। মেহবিন পিছনের দিকে দৌড়তে চায়, কিন্তু পিছনে আরহামের মহিলা গার্ডদের দেখে থেমে যায়। সে যেন পড়েছে মহা এক বিপদে। একদিকে বাঘ আর একদিকে কুমির, কোন দিকে যাবে সে এখন? ব্ল্যাক ব্লেজার পরিহিত কালো সানগ্লাস পরে গাড়ি থেকে বেরিয়ে এলো আরহাম হাসান তালুকদার। আরহামকে দেখেই ভয়ে ঢোক গিলল মেহবিন। মেহবিনের সামনে দাঁড়িয়ে নিজের ঘড়ি দেখতে দেখতে বলল, আমার প্রায় 1 ঘন্টা 2 মিনিট 34 সেকেন্ড তোমার মতো স্টুপিড মেয়েকে খুঁজতে গিয়ে লস হয়ে গেল। জাস্ট স্টুপিড মেয়ে একটা। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে মুখ বেঁকিয়ে জবাব দিল, তা বিয়ে রেখে আমার মতো স্টুপিড মেয়েকে খুঁজতে বলেছিল কে শুনি? যান না, যান আপনার মায়রা টাইলার কাছে যান। শাকচুন্নিটা আপনাকে বিয়ে করার জন্য একেবারে বসে আছে। আরহাম মাথা চুলকিয়ে লাজুক হেসে বলল, হ্যাঁ তা ঠিক, আমার হবু বউ আমার জন্যে কখন ধরে বিয়ের আসরে বসে আছে। শুধুমাত্র তোমার মতো স্টুপিড মেয়ের জন্যে তাকে অপেক্ষা করাচ্ছি। এখন চলো। মেহবিন হাত ভাঁজ করে শক্ত গলায় চোখ রাঙিয়ে জবাব দিল, আমি কোথাও যাব না, কিছুতেই যাব না। আরহাম মেহবিনকে নিজের কাছে এনে ফিসফিসিয়ে বলে, তোমাকে ছাড়া তো আমি বিয়েই করব না। তুমি আমার মামার একমাত্র মেয়ে বলে কথা। তাছাড়া নিজের হাজবেন্ডের বিয়ে অ্যাটেন্ড করে সেই বিয়েতে এনজয় করাও কিন্তু একটা মজাদার ব্যাপার, কি বলো? আর তো কিছুক্ষণ, তারপর তো তুমি এই বিয়ের বাঁধন থেকে মুক্ত হয়ে যাবে, তাই না? আরহামের শেষের কথায় চুপ হয়ে যায় মেহবিন। হ্যাঁ, আরহামের সাথে সে বিবাহ নামক পবিত্র বন্ধনে আবদ্ধ, যার সমাপ্তি তালাক নামা নামক তিক্ত শব্দে। হ্যাঁ, সে আরহামকে ভালোবাসে না। তাদের মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে সে মুক্ত হতে চায়। তবে কেন আজ তার বুকে চিনচিনে ব্যথা করছে? কি এই ব্যথার উৎস? মেহবিনের ভাবনার মাঝে সে উপলব্ধি করে সে হাওয়ায় ভাসছে, অর্থাৎ আরহাম তাকে কোলে তুলে গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। মেহবিন নিজের হাত পা ছাড়িয়ে বলতে থাকে, কি করছেন কি? এক্ষুনি আমাকে নামান বলছি। অসভ্য লোক একটা। নিজের হবু বউকে কোলে নিয়ে বসে থাকুন, আমাকে ছেড়ে দিন। আমি কিছুতেই আপনার সাথে যাব না। আরহাম মেহবিনের দিকে ধমকের সুরে বলে, স্টুপিড মেয়ে একটা, বেশি কথা বলো কেন? আমার হবু বউকে বিয়ের পরে সারা বাড়ি কোলে নিয়ে ঘুরবো, তা নিয়ে তোমার থেকে অ্যাডভাইস নিতে হবে না। আপাতত নিজের প্রেজেন্ট ওয়াইফকে কোলে করে আমার বিয়ের আসরে বসিয়ে নিজের বিয়ে দেখাবো। হাজবেন্ডের বিয়ে আরামের সহিত বসে বসে দেখব। আলাদা একটা ফিলিংস। কজনের তোমার মতো ভাগ্য হয় বলো তো? মেহবিন আরহামের কথায় মুখ বেঁকিয়ে রাগে ফুসফুস করতে লাগলো। আরহাম তা দেখে আলতো হেসে পিছনে থাকা নিজের লেডি গার্ডসদের লেটস মুভ বলে গাড়িতে মেহবিনকে সাথে নিয়ে উঠে গেল। পিছনের গাড়িতে আরহামের দেহরক্ষী রয়েছে, সামনের গাড়িতে শুধুমাত্র আরহাম এবং মেহবিন। আরহাম গাড়ি চালাচ্ছে, তার পাশে মেহবিন বসে রয়েছে হাতে ডিভোর্স পেপার নিয়ে। আরহাম সেই ডিভোর্স পেপারটার দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, এখনো সাইন করনি? আচ্ছা, সাইন না করলে আমাদের ডিভোর্সটা হবে কিভাবে? কিছুক্ষণ পর আমার বিয়ে। আমি চাই না তুমি আমার স্ত্রীর অধিকার নিয়ে আমার বিয়েতে কোনোরূপ ঝামেলা ক্রিয়েট করো। সো যত আর্লি পারো সাইন করে দাও। মেহবিন অসহায়ভাবে ডিভোর্স পেপারটার দিকে তাকালো।
ডিভোর্স পেপারে জল করছে আরহামের সাইন। পাশের জায়গাটা খালি পড়ে আছে। মেহবিনের একটি মাত্র স্বাক্ষরে হয়তো সেই জায়গাটি পরিপূর্ণতা পাবে। মেহবিন সুদীর্ঘ শ্বাস ফেলে অদৃশ্য এক কষ্টে কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপার সাইন করে দিল। যদিও তার কিছুটা কষ্ট হচ্ছে, কিন্তু তার এইভাবে ভালো লাগছে। সে এখন মুক্ত। সে এখন তার ভালোবাসার মানুষের কাছে ফিরে যেতে পারবে। সাইন করার সঙ্গে সঙ্গে আরহাম গাড়ির একটা জোরে ব্রেক করলো। মেহবিন ব্রেক কষাতে কিছুটা ঝুঁকে গেল। পাশে তাকাতেই আরহাম মুখ ঘুরিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল। মেহবিন বুঝতে পারল না আরহাম হঠাৎ কোথায় বেরিয়ে গেল। আরহাম যখন গাড়িতে ফিরে এলো তখন মেহবিন দেখতে পেল আরহামের বাঁ হাতে কেমন রক্ত জমাট বেঁধে আছে। আরহাম তীব্র নিঃশ্বাস ফেলছে সময়ের সাথে সাথে। মেহবিনকে কথা বলার সুযোগ না দিয়ে আরহাম গাড়ি তালুকদার বাড়ির দিকে ঘুরিয়ে নেয়। মেহবিন সম্পর্কে আরহামের মামাতো বোন হয়। অনার্স 2য় বর্ষের ছাত্রী। আরহামের মায়ের ক্যান্সার ধরা পড়েছে। ডক্টর বলেছে হাতে সময় কম। এই সময় তিনি আবদার করে বসেছেন মেহবিনকে তিনি নিজের ঘরের বউ করে আনবেন। মায়ের আবদার আরহাম পূরণ করতে কোনো রূপ দ্বিধা করে না। মেহবিনের বাবাও বোনের শেষ ইচ্ছে রাখেন, কিন্তু সমস্যা দাঁড় করায় মেহবিন। সে কিছুতেই আরহামকে বিয়ে করতে চায় না। তার পেছনেও বেশ বড় কারণ রয়েছে। তার কারণ অব্র, যার সাথে পূর্বে তার বিয়ে ঠিক হয়েছিল। আরহামের চাচাতো ভাই, সে নিজেদের ব্যবসার কাজে অস্ট্রেলিয়া রয়েছে। ছোটবেলা থেকে মেহবিন তাকে পছন্দ করলেও অব্র কিনা তা নিয়ে সন্দেহ। আরহামের মায়ের ইচ্ছেতে অব্রের বাবা মাও আপত্তি করেনি, কিন্তু অব্র সম্পূর্ণ মেহবিনের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। মেহবিনের ইচ্ছের বিরুদ্ধে বিয়েটা হলেও সে আরহামের বাড়িতে যেতে মানা করে তার বাবাকে। মেহবিনের বাবাও মেয়ের সিদ্ধান্তে দ্বিমত পোষণ করেনি। তিনি শুধু দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, মারে তুই রাগ করিস না, দেখবি আমার সিদ্ধান্তকে তুই সঠিক বলবি। আমি ঠিক ছিলাম, তুইও বুঝবি একদিন। আরহাম অনেকবার চেষ্টা করা সত্ত্বেও মেহবিন কিছুতেই তার সিদ্ধান্ত থেকে পিছপা হয়নি। অবশেষে হুট করে একদিন আরহাম মেহবিনের বাসায় এসে তাকে জানায় সে মেহবিনকে ডিভোর্স দিয়ে দিবে। প্রথমে শুনে মেহবিন খুশি হয়, কিন্তু আরহাম তাতে শর্ত জুড়ে দিয়ে বলে, ডিভোর্স দিব ভালো কথা, কিন্তু যেদিন তোমাকে ডিভোর্স দিব সেদিনই আমি পুনরায় বিয়ে করব আমার বিজনেস পার্টনার মায়রাকে। সেদিন বিয়েতে তোমাকে উপস্থিত থেকে আমাদের বিয়ে দেখতে হবে এবং 3 মাসের জন্যে আমার বাড়িতে থাকতে হবে। প্রথমে আরহামের অদ্ভুত শর্তে মেহবিন রাজি হলেও একদিকে সে খুশি, সে মিথ্যে বিয়ে নামক বন্ধন থেকে মুক্ত পাবে। কিন্তু যখন সে শুনল তাকে আরহামের বাড়িতে 3 মাস থাকতে হবে, তখনই ঘটে বিপত্তি। আরহামের বাসায় থেকে সে অব্রের কাছে ফিরবে কি করে? তাই তো বিয়ের দিন আরহামের বাসা থেকে ডিভোর্স পেপার হাতে নিয়েই মেহবিন পালিয়ে যায়, কিন্তু অবশেষে ধরা পড়ে যায় আরহামের হাতে। গাড়ির হর্নে অতীত থেকে বের হলো মেহবিন। আরহাম মেহবিনের হাত ধরেই বিয়ের হলের দিকে নিয়ে যেতে থাকে। সেখানে উপস্থিত সকলে দুজনকে একসাথে দেখে কিছুটা অবাক হলেও আরহামের মা রহস্যময় এক প্রশান্তির হাসি দেয়। মায়েরা ছুটে এসে বধূ সাজে বিচলিত হয়ে বলে, মেহবিন ও সাইন করেছে। আরহাম বলার পূর্বেই মেহবিন মুখ বেঁকিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার হাব্বি এখন মুক্ত। এখন নিশ্চিন্তে বিয়ে করুন আপনারা। মায়েরার মুখশ্রীতে নিশ্চিন্তের রেশ লক্ষ্য করা গেল। চলো আরহাম, আমাদের বিয়েতে দেরি হয়ে যাচ্ছে, এমনি অনেক টাইম নষ্ট হয়ে যাচ্ছে। মায়েরার কথায় আরহাম তাকে নিয়ে বিয়ের স্টেজের দিকে গেল। কাজী সাহেবও বিয়ের ব্যবস্থা শুরু করলেন। মেহবিন নিষ্প্রাণ দৃষ্টিতে তাকিয়ে রইল যে মানুষটা কিছুক্ষণ পূর্বে তার স্বামী ছিল, আজ সে অন্য কারো হয়ে যাবে। স্বামীর বিয়ের আসরে দাঁড়িয়ে ডিভোর্স পেপারে গোটা গোটা অক্ষের আরহামের নামখানা দেখে বুকটা ছেদ করে উঠল মেহবিনের। তার নেত্র জোড়া না চাইতো বিয়ের স্টেজে বসে থাকা সুদর্শন পুরুষের দিকে চলে গেল, যে কিছুক্ষণ পূর্বেও তার স্বামী ছিল। সে একটু পর অন্য কারো স্বামী হয়ে যাবে ভাবতেই হাত পা কাঁপছে মেহবিনের। আচ্ছা, সে তো আরহামের ভালোবাসেনি, কিংবা বিয়ের পর কখনো সংসারও করেনি, তবে কিসের এত টান অনুভব হচ্ছে তার? তবে কি তা কবুল নামক পবিত্র শব্দের রেশ?
যেই রেশের সূত্র ধরে মেহবিনের হৃদয় অনাবরত জন্ম হচ্ছে আরহামকে ঘিরে অনুভূতি। মেহবিনের অজান্তেই খুব কম মানুষ নিয়ে আরহাম এবং মায়রার বিয়ে হচ্ছে। আরহামের বাড়ির বাগানে থাকা বিশাল হলরুমে কাঁধে কারো স্পর্শ পেয়ে মেহবিন পিছনে ঘুরে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছেন। মেয়ের মাথায় স্নেহের সহিত হাত বুলিয়ে তিনি প্রশ্ন করেন, এইবার তুই খুশি তো মা? দেখ, আরহাম তোকে মুক্ত করে অন্য কাউকে বিয়ে করেছে। মেহবিন কোনরূপ জবাব না দিয়ে অধরে জোর করে সামান্য হাসি ফুটিয়ে আরহামের দিকে তাকায়, কিন্তু আরহাম একবারও তার দিকে তাকালো না। কাজী সাহেব আরহাম এবং মায়রাকে দিয়ে বিয়ের পেপারে সাইন করিয়ে দিলেন। অতঃপর মায়রাকে কবুল বলতে বললে সে দ্রুততম সময়ে কবুল বলে ফেলে। কাজী সাহেব আলহামদুলিল্লাহ বলে, আরহামকে কবুল বলতে বলে। মেহবিনের নিজের বিয়ের সময়ের কথা মনে পড়ে গেল। সে আর দাঁড়িয়ে থাকতে পারল না, দ্রুত পায়ে বাগানের দিকে যেতে লাগলো। পিছনে ঘুরলে হয়তো দেখতে পারত আরহামের অধরে লেগে থাকা তৃপ্তির হাসি। হলের হইচই শুনে মেহবিনের বুঝতে বাকি নেই বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে ইতিপূর্বে। মেহবিনের পিছনে পিছনে তার বাবা আফজাল সাহেবও আসেন। মারে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ভিতরে চল। বাবার কথায় মেহবিন আশেপাশের দিকে তাকিয়ে তড়িঘড়ি করে তার বাবাকে বলল, বাবা বিয়ে তো হয়েই গেল, এখন চলো আমরা নিজেদের বাড়ি চলে যাই। কিন্তু মেহবিন তার বাবার কথায় কর্ণপাত না করে তার বাবার হাত ধরে গেটের দিকে নিয়ে যেতেই দেখতে পায় তার সামনে আরহামের দেহরক্ষীগণ বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা ভয় নিয়ে বলে, আপনারা এভাবে দাঁড়িয়ে আছেন কেন? সরুন বলছি, আমরা গাড়ি নিয়ে এক্ষুনি বের হব। এরই মধ্যেই আরহাম চলে আসে আর বলে, আমার অর্ডার ব্যতীত তুমি কেন একটা মাছিও আরহাম হাসান তালুকদারের ত্রিসীমানা থেকে বের হতে পারে না, এইটুকু তোমার জানা উচিত, স্টুপিড মেয়ে। আরহামের কণ্ঠস্বর শুনে তড়িৎ গতিতে পিছনে তাকায় মেহবিন। মেহবিন বাবা তা দেখে মুচকি হাসে। আরহাম মেহবিনের দিকে এগিয়ে এসে একটা কাগজ মেহবিনের দিকে ছুঁড়ে দিয়ে বলে, পেপারটা ভালো করে পড়ো স্টুপিড মেয়ে। শর্ত অনুযায়ী 3 মাস তোমাকে এই আরহাম হাসান তালুকদারের বাড়িতেই থাকতে হবে, আদারওয়াইজ আমি অন্য স্টেপ নিতে বাধ্য হব। মেহবিন কিছুটা সাহস জুগিয়ে বলে, আমাদের ডিভোর্স হয়ে গেছে, আপনি আবারও বিয়ে করেছেন, তাহলে আমি কেন আপনার বাড়িতে থাকবো বলতে পারেন? কেন আটকে রাখতে চাইছেন আমাকে? শেষের কথাটি কিছুটা চিৎকারের সুরেই বলে মেহবিন। আরহাম তাতে বিরক্ত হয়ে মেহবিনের কানের কাছে এসে ধীর গতিতে বলে, আমি কত সুন্দর করে আমার মায়েরা ডার্লিংয়ের সাথে সংসার করছি তা দেখবে না? দেখে নেওয়া কিন্তু ভালো, অভ্রের সাথে সংসার করার আগে একটা ভালো এক্সপেরিয়েন্স হয়ে যাবে। কথাটি বলেই আরহাম মেহবিনের হাত ধরে বাড়ির দিকে নিয়ে যায়। মেহবিন তার বাবার দিকে অসহায়ভাবে তাকিয়ে বলে, বাবা তুমি ওনাকে আটকাও, আমি কিছুতেই এই বাড়িতে থাকবো না, আমি তোমার সাথে বাড়িতে যাব। মেহবিনের বাবা হাত উঁচু করে বললেন, আমি প্রথমেই স্যালেন্ডার করে ফেললাম মামনি। তুমি নিজে থেকে এই আরহামের শর্তের পেপারে সাইন করেছো, এখন আমার কিছু করার নেই। মেহবিন তার বাবার উত্তরে হতাশ হয়ে পড়ে। আরহাম তাকে এক প্রকার টেনে হিঁচড়ে একটি বিশাল কক্ষে ছুঁড়ে ফেলে। মেহবিন গিয়ে বিছানায় পড়ে যায়। আরহাম পকেটে হাত গুজে চারপাশে ভালো করে তাকিয়ে বলে, এই ঘর থেকে এক পাও বাইরে বের করলে আমার থেকে খারাপ কেউ হবে না, গট ইট? আরহাম কথাটি বলেই বেরিয়ে যায়। মেহবিন রাগে ফুঁসতে ফুঁসতে উঠে দাঁড়িয়ে বলে, মখের মূল্য পেয়েছেন নাকি? আমাকে ডিভোর্স দিয়ে মুক্ত করলো নাকি উল্টো বান্দি বানিয়ে ফেললো? আমি তো এখন ইচ্ছে করে ঘর থেকে বের হব, সারা বাড়ি ঘুরে বেড়াবো, দেখি কে আমাকে কি করে। মেহবিন কথাটি বলে পুনরায় বসে পড়ল। সে বুঝতে পারছে না আরহাম আসলে চাইছেটা কি তার থেকে। ডিভোর্স দিয়ে পুনরায় বিয়ে করে তাকে কেন আটকে রাখতে চাইছে সে? মেহবিন গ্লাস বের করে জগ থেকে পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে ফেললো। সে ঠিক করলো কালকে ভার্সিটি গিয়ে সবার প্রথমে তার বেস্ট ফ্রেন্ড অন্তুর সাথে দেখা করবে। অন্তুর সাথে দেখা করে কোনো একটা ব্যবস্থা করে অব্রের সাথে যোগাযোগ করতে হবে। অব্রকে জানাতে হবে তার এবং আরহামের ডিভোর্স হয়ে গিয়েছে, কিন্তু অব্র কি তাকে ফিরিয়ে নিবে পুনরায়? মেহবিন গ্লাসটা তার বিছানার পাশে রাখতে গিয়ে শুনতে পেল বাইরে থেকে আগত কিছু মেয়েদের হাসি ঠাট্টার শব্দ।
মেহবিন দরজা দিয়ে উঁকি দিয়েই দেখতে পেল তারা মায়রাকে নিয়ে হাসতে হাসতে আরহামের ঘরের দিকে নিয়ে যাচ্ছে। সম্পর্কে তারা মায়রার বান্ধবী। তার মধ্যে একজন হাসতে হাসতে বলল, আজকে বাসরাতে আরাম ভাইয়া দেখিস তোকে ঘুমাতে দিবে না। এত সুন্দর লাগছে তোকে মাইরা। আরাম ভাইয়া আজ চোখের সর্ষে ফুল দেখবে। মেয়েটার কথা শুনে সকলে হেসে দেয় একসাথে। মায়রা লজ্জা পায় তাদের কথা শুনে। মেহবিন মুখ বেঁকিয়ে বলে, সুন্দর না চাই? তার মধ্যে সেখানে আরহামের আগমন ঘটল। সে সকলকে দেখে বলল, লেডিস, আপাতত আপনারা যেতে পারেন। আমার বউকে এবং আমাকে দয়া করে একা ছেড়ে দিন। থ্যাংক ইউ। আর এক দফা হাসির রোল পড়ে যায় সেখানে। সকলে হাসতে হাসতে বলে, ভাইয়ার দেখি তর্স হয়েছে না। আপনারই তো বউ, নিয়ে যান আপনি। মেহবিন আরহামের কথা শুনে হাতে হাত রেখে বড় বড় চোখ রেখে বলে, ফুপির বড় ছেলেটা এত বড় নির্লজ্জ! ছি, আমি বহুত বড় বাঁচা বেঁচে গিয়েছি। ছোটবেলা থেকে আমেরিকা থেকে পড়াশোনা করে তাদের কালচার একেবারে শিরায় শিরায় আয়ত্ত করে ফেলেছে। নির্লজ্জ ছেলে কোথাকার! সকলে মিলে আরহাম এবং মায়রাকে বাসর ঘরে রেখে আসে। মেহবিন নিষ্পলক কিছুক্ষণ চেয়ে থেকে নিজের ঘরের দিকে পা বাড়াতে নিলে সেখানে একজন স্টাফ এসে মেহবিনের হাতে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলে, ম্যাম, বড় ম্যাম আপনাকে আরহাম স্যার এবং মায়রা ম্যামের ঘরে দিয়ে আসতে বলেছে। কথাটি বলে মেয়ে স্টাফটি প্রস্থান করে। মেহবিন বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। ফুপিও তাকে এমন কাজ করতে বলল কেন। মেহবিন আর কিছু না ভেবে দুধের গ্লাস হাতে আরহামের ঘরে নক দেয়। কিছুক্ষণ পর এসে মায়রা দরজা খুলে দেয়। মেহবিন দেখতে পায় মায়রার শাড়ি এলোমেলো, চুলগুলো খুলো একেবারে। মায়রাকে এমনভাবে দেখে হাতের মুঠো শক্ত করে ঠায় দাঁড়িয়ে যায় মেহবিন। মায়রা মেহবিনকে দেখে মিষ্টি হেসে বলে, মেহবিন, তুমি এত রাতে কোনো দরকার? ভিতর থেকে আরহাম বলে উঠল, এত রাতে কে এসেছে মায়রা ডার্লিং? মেহবিন এসেছে। আরহাম সামান্য উফ নামক বিরক্তিকর শব্দ করে বলে, আজব, সামান্য কমন সেন্স কি নেই? এই টাইমে নতুন কপতি বিজি থাকতে পারে, তাদের ডিস্টার্ব করা উচিত না। এটাও কি স্টুপিড মেয়েটা জানে না? সামান্য ম্যানারটুকুও নেই। স্টুপিড মেয়ে একটা। এইসব পাবলিকদের জন্যে বাইরে নো ডিস্টার্ব বোর্ডটা ঝুলিয়ে রাখতে হবে। আরহামের কথায় অপমানে মেহবিনের আঁখি জোড়া বেশ সামান্য অশ্রু গড়িয়ে পড়ে। মায়রা তা দেখে বলে, আরহাম প্লিজ স্টপ, এভাবে বলো না। মেহবিন মায়রার দিকে তাকিয়ে চোখ পাকিয়ে বলে, মায়েরা আপু, কাউকে বলে দিও কাউকে ডিস্টার্ব করা ইন্টেনশন আমার নেই। ফুপি দুধটা দিয়ে যেতে বলেছিল তাই এসেছি, না হলে কখনো আসতাম না। মেহবিন কথাটি বলেই চলে যেতে নিলেও আরহামের কথা শুনে আর যেতে পারে না। প্রাক্তন স্বামীর বাসর ঘরের সামনে দাঁড়িয়ে অপমান নীরবে অশ্রু বিসর্জন দিচ্ছে মেহবিন। না চাইতেও ঠায় দাঁড়িয়ে রয়েছে আরহামের সদর দরজার সামনে। কারণ আরহামের কড়া নির্দেশ বাসরাতের এত সুন্দর ডেকোরেশনে আরহাম এবং মায়রা সুন্দর করে কাপল পিক তুলে দিতে হবে। আরহামের কথার বিপরীতে ভেজা গলায় তেজ দেখিয়ে মেহবিন উত্তর দেয়, আপনারা তো স্টাফ থাকতে আমাকে তুলে দিতে হবে কেন? ক্যামেরাম্যানের কি অভাব পড়েছে? স্টুপিডের মতো বেশি কথা বলবে না মেয়ে। আমার বাড়িতে থাকছো, সো আমার প্রতিটা অর্ডার তোমাকে শুনতে হবে, বুঝলে? আরহামের কথায় সায় জানায় মায়েরাও অনুরোধের সুরে বলে, আরহাম যখন বলেছে তুলেই দাও না মেহবিন। আমি ছবিগুলো ফেসবুকের প্রোফাইলে কভার দিব। বিয়ে করে এত সুন্দর একটা জামাই পেয়েছি, সবাইকে দেখাতে হবে না? তুলো তুলো, সুন্দর করে ছবি তুলো। শৈতান চেমড়ির কথা শুনলে গা জ্বলে। একদিন বিয়ে হতে না হতেই আমার জামাই বলে সারা বাড়ি মাথায় করে ফেলছি। ওফ, আমার এত রাগ হচ্ছে কেন? মেহবিনকে বিড়বিড় করতে দেখে আরহাম ভ্রু কুঁচকে বলে, স্টুপিডের মতো কি এত বিড়বিড় করছো? আমাদের কাপল পিক তুলো। কথাটি বলে আরহাম মায়রার কোমরে হাত দিয়ে সুন্দর করে পোজ দেয়। মেহবিন আরহামের আইফোনটি হাতে নিয়ে মনে মনে হাজারখানা আরহামকে গালি দিয়ে ছবি তুলতে থাকে। না চাইতেও আরহামের হাতের দিকে নজর যাচ্ছে। বিরক্তিকর লাগছে সবকিছু তার। মেহবিন অনুভব করলো তার আঁখিতে ধরা দিচ্ছে ফোঁটা ফোঁটা অশ্রুবিন্দু। মেহবিন কোনো মতে ছবি তুলে মায়রার হাতে ফোনটি দিয়ে আরহামের কক্ষ থেকে প্রস্থান করে। নিজের ঘরে এসে পায়চারি করতে থাকে মেহবিন। কেন হচ্ছে তার সাথে এমন?
এমন বাজে অনুভূতির কারণই বা কি? আরহাম কেন তাকে দিয়ে এসব করাচ্ছে? মেহবিন বিছানায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু কিছুতেই তার ঘুম আসছে না। সমস্ত নিদ্রা যেন তার সাথে বেশ অভিমান করে ছুটে পালিয়ে গেছে। শীতের মধ্যেও অদ্ভুত এক অস্থিরতায় মেহবিনের শরীরের তাপমাত্রা বেশ যেন 1 ডিগ্রি বেড়ে গেল। মেহবিন শুয়ে থেকেই হাত জোড়া পরস্পরের সাথে ঘষে তা আরো উষ্ণ করে দিল। মেহবিন বুঝতে পারলো তার আজকে আর ঘুম আসবে না। মেহবিন তার কক্ষ থেকে বেরিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা দিল। ছাদে এসে তার বেশ শীত অনুভব করলো। চারপাশে শীতের ঠান্ডা হাওয়া এসে তার গায়ে আলতো করে ছুঁয়ে দিচ্ছে। মেহবিনের ভালো লাগলো। নেত্রপল্লব আবেশে বন্ধ করে নিল। পরক্ষণেই তার মস্তিষ্কে এসে ধরা দিল আরহাম এবং মায়রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন চট করে তার আখি জোড়া খুলে ফেলল। শীতে মৃদুভাবে কেঁপে উঠল তার দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ। তখনই পিছন থেকে কেউ মেহবিনের গায়ে চাদর দিয়ে আলতো করে জড়িয়ে দিল। মেহবিন পিছনে তাকিয়ে আরহামকে দেখে কিঞ্চিত নয়, বেশ কড়াভাবে অবাক হলো। বাসরাত ছেড়ে আরহাম এখন এখানে কি করছে? আরহাম খানিকটা ধমকের সুরেই বলল, এই শীতের রাতে চাদর ছাড়া বের হয়েছো কেন? ঠান্ডা লাগলে কি হবে তখন? আরহামের ধমকের সুরে করা যত্নটুকু হজম হলো না মেহবিনের। সে মুখ ঘুরিয়ে খানিকটা অভিমানের সুরে বলল, তা নিজের বাসর রাত ছেড়ে এখানে কি করছেন শুনি? আমি তো আপনার বাসর রাতে এসে ডিস্টার্ব করি, তা আমার জন্য বাসর রাত বাদ দিয়ে এসব কনসাল্ট দেখাতে এসেছেন কেন? মেহবিনের মনের গহীনে থাকা সুপ্ত অভিমানকে বুঝতে পেরে খানিকক্ষণ আলতো হেসে ছাদের রেলিংয়ে হাত রাখল। মেহবিনের প্রশ্নে কোনোরূপ জবাব দিল না। মেহবিনের অশ্রুমাখা আখির দিকে তাকে মুগ্ধ গলায় বলল, সৃষ্টিকর্তা সব থেকে নিখুঁত করে সৃষ্টি করেছেন মানুষের আখি জোড়া। তাই আখি জোড়ায় আলাদা এক মায়া থাকে। কিছু কিছু মানুষের আখি জোড়া এতটাই সুন্দর, আমরা তখন সেই মানুষের আখি জোড়াকে মায়াবী বলে আখ্যা দিয়ে থাকি। আমি ঠিক বুঝলাম না। মেয়ে, তুমিও অদ্ভুত মায়াবী আখি জোড়ার অধিকারী। নিজের আখি জোড়া ভালো করে আয়নায় দেখেছো কখনো? আরহামের প্রশ্নের জবাবে মেহবিন তাচ্ছিল্যের সুরে বলে, তাই বুঝি? তাই। অথচ এই আঁকিতেও অশ্রুপাত দেখতে কিছু মানুষ ভালোবাসে। এতটাও পাষাণ বুঝি মানুষ হয়? মেহবিনের থেকে পাষাণ নামক উপাধি লাভ করে সুদীর্ঘ শ্বাস ফেল আরহাম। আরহাম হয়তো মেহবিনকে কিছু বলতে চাইছিল, কিন্তু তার পূর্বেই সেখানে মায়রা এসে আরহাম এবং মেহবিনকে একসাথে দেখে তড়িৎ গতিতে পা চালিয়ে আরহামকে প্রশ্ন করে, আরহাম তুমি এখানে? আমি তোমাকে কখন ধরে খুঁজে চলেছি। আমার তো ঘরে একা থাকতে ভয় লাগে, বলো। মেহবিন মুখ বেঁকিয়ে মনে মনে বলে, এত বড় দামড়া মেয়ের নাকি আবার ভয় করে, যত সব ঢং। আরহাম মায়রার কথায় মায়রার গালে হাত রেখে বলে, আমি তো এখানেই আছি, তোমার পাশেই আছি। ভয় কিসের মায়রা ডার্লিং? একটা ইম্পর্টেন্ট কল এসেছিল, তাই ছাদে এসেছিলাম। আরহাম মায়রার হাত ধরে বলে, ঘরে চলো, আজকে রাত আমাদের জন্য স্পেশাল। আমি একটা টাইমও ওয়েস্ট করতে চাইছি না, চলো। শেষের কথাটি বলে মায়রা মেহবিনের দিকে তাকালো। মেহবিন শক্ত করে খামচে ধরল নিজের চাদর। আরহামের হাত ধরে মায়রা তাকে ছাদ থেকে নিয়ে গেল। মেহবিন ধপ করে বসে পড়ে। সবকিছু তার কাছে বিষাদময় লাগছে। মেহবিনের এই বিষাদের কারণ স্বয়ং আরহাম নিজেই। সকাল সকাল নিজের ব্যাগ কাঁধে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে মেহবিন। ভার্সিটি এসেই মেহবিনকে দূর থেকে অন্তু এসে তাকে জড়িয়ে ধরল। অতঃপর মেহবিনের হাত ধরে তাকে ক্যান্টিনে নিয়ে এসে বসিয়ে প্রশ্ন ছুড়ল, শুনেছি তোমার ডিভোর্স হয়ে গেছে, আবার আরহাম ভাইয়া আবার বিয়েও করে ফেলেছে। এত কিছু কিভাবে হলো? মেহবিন ক্ষিপ্ত গলায় উত্তর দিল, শুধু কি তাই, বদলোকটা নিজের বউকে নিয়ে নির্দ্বিধায় সংসার করছে, কিন্তু আমাকে তার বাড়িতে জোর করে আটকে রেখেছে 3 মাসের জন্য। ডিভোর্স তো হয়ে গেছে, তাহলে তোকে তার বাসায় রেখেছে কেন? তুইও বা আবরাম ভাইয়ের কথা শুনছিস কেন? মেহবিন কপালে হাত রেখে জবাব দেয়, শুনছি কি সাথে, এই ডিভোর্সের জন্যই তো এত কিছু করলাম, কিন্তু যার জন্য ডিভোর্সটা নিয়েছি সেই তো জানে না আমার ডিভোর্সের কথা। অন্তু কিছুটা মন খারাপ করে বলল,
কিন্তু অভ্র ভাইয়াকে তুই কি করে জানাবি? সে তো তোর বিয়ের বিরহের সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছে। আধুনিক যুগের দেবদাস সে। কথাটি বলেই শব্দ করে হাসল অন্তু। মেহভিনের মুখশ্রীতে বিরক্তির রেশ লক্ষণীয়, অর্থাৎ অন্তুর কথা তার তেমন পছন্দ হয়নি। মেহভিন হতাশার সুরেই বলল, অভ্র ভাইয়া কি আদৌ আমাকে ভালোবাসে? আমি তো সারা জীবন তাকে একপাক্ষিক ভালোবেসে গেলাম। ভালো না বাসলে কি তোর বিয়ের কষ্টে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলতো? ভালো না বাসলে নিশ্চয় তোকে নিজের বড় চাচা তো ভাবির যথাযথ সম্মানটুকু দিত, তাই না? অন্তুর কথায় মেহভিন চায়ে চুমুক দিয়ে অন্তুর কথাগুলো কিছুক্ষণ ভাবল। নিজের স্বামীর ওয়ালপেপারে তার প্রাক্তন স্ত্রীর ছবি দেখে খুব একটা অবাক হলো না মায়েরা। আরহামের অজান্তে সেই ছবি সযত্নে ডিলিট করে দিল। আরহাম গাড়িতে বসে ল্যাপটপের কাজ করছিল। সে মায়েরার কাণ্ড অকপটে দেখে নিল, অথচ একটি বাক্য উচ্চারণ করলো না তার বিপরীতে। শুধু মুখ দিয়ে বলল, থ্যাঙ্কস মায়েরা, আমার খেয়াল ছিল না। মায়েরা বিপরীতে সৌজন্যমূলক হাসি দিল। মেহভিন ভার্সিটি থেকে এক ক্লাস না করে বেরিয়ে গেল। আনমনে রাস্তার ধার দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানে চলে এলো। তখন একটি বিরাট গাড়ি এসে তার সামনে এসে ব্রেক করল। গাড়ি থেকে সাদা শার্ট পরিহিত একজন সুদর্শন যুবককে দেখে ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল মেহভিন। যুবকটিও পরম মমতার সাথে মেহভিনকে জড়িয়ে মেহভিনের মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করল, কেমন আছেন ভাবি? মেহভিন যুবকের থেকে নিজেকে ছাড়িয়ে মুখ ফুলিয়ে জবাব দেয়, ভাবি না চাই। তোর ভাইয়ের কর্মকাণ্ডের কথা কি কিছুই জানিস না আরিয়ান? আরিয়ান আঙ্গুল তার থুতনিতে রেখে কিছুটা ভাবার্থ ভঙ্গিমায় দাঁড়িয়ে থেকে চট করে জবাব দিল, উফ, তুই তো এখন আমার এক্স ভাবি। মায়ের থেকে সব কিছুই শুনেছি। আমার ভাবি এখন। আরিয়ানের বলার মাঝেই মেহভিন ব্যঙ্গার্থ অর্থে বলে, সে আর কেউ নয়, বরং তোর ভাইয়ের মায়েরা ডার্লিং। মেহভিনের অঙ্গভঙ্গি দেখে শব্দ করে হেসে ফেলে আরিয়ান। হাসতে হাসতে বলল, আমার এখন বড্ড আফসোস হচ্ছে রে মেহু। ভাইয়ের সেকেন্ড বিয়েটাও খেতে পারলাম না। জরুরি কনফারেন্সে সিলেটে যেতে হলো 10 দিনের জন্য। তার মধ্যেই আমার ভাই দুইটা বিয়েও করে ফেললো। অথচ দেখ, আমার মতো হ্যান্ডসাম কিউট ছেলের জন্য একটা বউ তো দূরে থাক, একটা গার্লফ্রেন্ডও নেই। আফসোস রে, কি করলাম লাইফে। মেহভিন গম্ভীর সুরে জবাব দেয়, ভাইয়ের দ্বিতীয় বিয়েতে ভাইয়ের থেকে তোকে বেশি খুশি দেখাচ্ছে। তা তো হবই, ভাইয়ের সদ্য বিয়ে হয়েছে বলে কথা, তাও আবার সেকেন্ড ম্যারেজ। ইন্টারেস্টিং। কেন কেন তুই খুশি হসনি? আরিয়ান মেহভিনকে চোখ টিপ দিয়ে প্রশ্ন করে। মেহভিন কিছুক্ষণের জন্য নীরব থেকে আরিয়ানের পেটে কনুই দিয়ে গুতা মেরে জবাব দেয়, তোর মতো বদমাইশের এই জন্যই কপালে জিয়েব চোটে না। এখন আমার ভালো লাগছে না, আমাকে বাড়ি নিয়ে চল। জো হুকুম মেরে রানী, চল বাড়ির দিকে যাওয়া যাক। আরিয়ানের কথার বিপরীতে মেহভিন সামান্য হেসে আরিয়ানের গাড়িতে উঠে বসে। আরিয়ান হাসান তালুকদার আরহামের ছোট ভাই, একজন বিরাট বড় চিকিৎসক। বয়সে মেহভিনের থেকে বড় হলেও ছোটবেলা থেকেই দুজনে খুব ভালো বন্ধু। বলতে গেলে দুজন দুজনের বেস্ট ফ্রেন্ড। আরিয়ান মেহভিন একসাথেই বাড়িতে ফিরল। আরিয়ানকে দেখে আরহামের মা ছুটে তার ছেলেকে এক প্রকার ঝাপটে ধরে আনন্দের সহিত বললেন, আরিয়ান বাবা, তুই এসেছিস? আসতে কোনো সমস্যা হয়নি তো? হিসেবে আমার ছেলেটা ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। এই 10 দিনে কেমন শুকিয়ে গিয়েছিস। আমি কিন্তু আজ কোনো কথা শুনবো না। আমার পাশে বসে তোকে নিজ হাতে খাইয়ে দেবো। কথাটি বলেই শিরিন বেগম সব স্টাফদের হাঁক ছেড়ে ডাকতে ডাকতে বললেন, এই তোমরা কোথায় সবাই? আমার ছেলে এসেছে, খাবারের ব্যবস্থা করো ফার্স্ট। আরিয়ান তার মমতাময়ী মায়ের কর্মকাণ্ড দেখে তার হাত ধরে শুধায়, সব হবে মা, তুমি একটু রিল্যাক্স হও। আচ্ছা মা, ভাইয়া কোথায়? সে অফিসের একটা জরুরি মিটিং এ বেরিয়েছে, সাথে মায়েরা কেউ নিয়ে গিয়েছে। বিয়ের পরে কই একটু ছুটি নেবে না, তা তো নিলই না, উল্টো বউটাকেও রেস্ট নিতে দিল না। জামাই বউ চললো অফিসে। মেহভিন শিরিন বেগমের কথা শুনে থমথম করে ফেলে মুখশ্রী। নিজের অজান্তেই বলে ফেলে, অফিসেও কি মায়েরা টায়রাকে না নিয়ে গেলে হয় না? 24 ঘন্টায় বুঝি বউকে দেখতে হয়? লোকটা এত বউ পাগল কেন? অসহ্য। মেহভিনের কথায় আরিয়ান মেহভিনের কাছে এসে সন্দিহান চোখে তাকিয়ে বলল,
মেহু, তুই কি কিছু বললি? ভাইয়ের বউ নিয়ে বাড়াবাড়ি কি তোর সহ্য হচ্ছে না? মেহবিন তড়িৎ গতিতে আমতা আমতা করে জবাব দেয়। আমার আমার সহ্য হবে না কেন? আমি তো মজা করে বললাম। আরহাম ভাইকে কয়েকদিন পরে সবাই বউ পাগল বলে ডাকবে। উফ, আচ্ছা আচ্ছা। কথাটি বলে আরিয়ান মুখ চেপে হাসল। মেহবিন যেন হাঁপ ছেড়ে বাঁচল। আরিয়ান তার মাকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলল, মা, আগে বলো, সব মেডিসিন নিয়েছো তুমি? তুমি কিন্তু বড্ড অবহেলা করো। হ্যাঁ। শিরিন বেগম সামান্য হেসে জবাব দেয়, বাবারে, আরহাম আর তুই থাকতে আমি কি ওষুধ দিয়ে অনিয়ম করতে পারি বল? তোরা তো বুঝতে চাস না, ওষুধ খেয়েই বা কি হবে? আমার হাতে যে সময় কম, চলে তো যেতেই হবে। মায়ের আগত মৃত্যুর কথা শুনে বুক মোচড় দিয়ে ওঠে আরিয়ানের। সঙ্গে সঙ্গে মেহবিন তার ফুপিকে জড়িয়ে ধরে অভিমানের সুরে বলে, এসব কি বলছো ফুপি? কিচ্ছু হবে না তোমার, তুমি ঠিক সুস্থ হয়ে যাবে। শিরিন বেগম শুধু মেহবিনের মাথায় হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে। ছোটবেলা থেকেই মায়ের আদর মেহবিন তার ফুপুর কাছেই পেয়েছে। মা মরা মেয়েকে নিজের সন্তানের মতো আগলে রেখেছেন সব সময় শিরিন বেগম। তাই তো শেষ সময় সে নিজের ছেলের সাথে মেহবিনের সুখের সংসার দেখে যেতে চেয়েছিলেন, কিন্তু আফসোস তা হলো না। আরিয়ান কপাট রাগ দেখিয়ে বলে, মা, তোমাকে কতবার বলেছি আমি এইসব কথা একদম বলবে না। আমার কিন্তু ভালো লাগে না। তুমিও বলো এইসব কথা। তোমার ছেলের উপর কি তোমার একদমই ভরসা নেই? ধুর, খাবোই না কিছু। আরিয়ান অভিমানের সাথে মুখ ফিরিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। শিরিন বেগম মেহবিনের দিকে তাকিয়ে আলতো হেসে বলে, ছেলেটা আমার বড্ড অভিমানী। যাই গিয়ে ছেলেটার রাগটুকু কমানোর ব্যবস্থা করে আসি। মা পাগল ছেলে হয়েছে দুটো আমার। শিরিন বেগমের কথা শুনে মেহবিনও হেসে ওঠে। মেহবিন এক কাপ চা নিয়ে নিজের বারান্দায় এসে দেখে আরহামদের গাড়ি প্রবেশ করছে গেট দিয়ে। আরহাম এবং মায়েরা হাসতে হাসতে গাড়ি থেকে বের হচ্ছে। মায়েরা হাসতে হাসতে আরহামের গাল ধরে টেনে দেয়। আরহাম মাথা চুলকে লাজুক হাসে। তা দেখে আর এক দফা হাসে মায়েরা। মেহবিন দ্রুত তার ঘরে চলে আসে। বিকাল থেকে এমনিতেই তার মাথা ধরে আছে, তার মধ্যে আরহামের কাণ্ড দেখে তার মাথা আরও ধরে আসছে। বিছানার উপর বসে বিরক্তির সহিত বলতে থাকে, আমাকে এই বাড়িতে রেখেছে নিজেদের রং ঢং দেখানোর জন্য। আমি সব বুঝে গিয়েছি। 1 নম্বরের বদলোক হচ্ছে আরহাম হাসান তালুকদার। বদলোকটাকে হাড়ে হাড়ে চিনি আমি। মেহবিন তার ফুপুর ঘরে চলে গেল। সেখানে মাথা ব্যথার ওষুধ থাকলেও থাকতে পারে। আরহাম অফিস থেকে এসে মেহবিনের কক্ষের সামনে এসে উকি দিয়ে দেখে মেহবিন নেই। আরহাম কি ভেবে যেন তার মায়ের ঘরের সামনে গিয়ে শুনতে পেল তার মা মেহবিনকে বলছেন, মেহু, তুই এখানে? কিছু লাগবে? তোমার কাছে কি মাথা ব্যথার ওষুধ আছে ফুপু? আসলে আমার মাথা ব্যথা করছে। শিরিন বেগম মেহবিনের হাতে ওষুধ দিয়ে প্রশ্ন করেন, খেয়েছিস কিছু? না ফুপি, আসলে খাবো না আজকে, শরীরটা ভালো লাগছে না। স্টুপিডের মতো খাবে না কেন? না খেয়ে শরীর তো হ্যাংলা পাতলা করে রেখেছো। আয়নায় নিজেকে দেখেছো ঠিক করে? মেহবিন এবং আরহামের মায়ের কথার মাঝেই আরহাম তার মায়ের ঘরে প্রবেশ করে মেহবিনকে প্রশ্ন করে। আরহামকে দেখে ঘাড় তেড়ামি করে জবাব দেয় এক প্রকার, হ্যাঁ, আমার তো মায়েরা আপুর মতো চিরফিগার নেই। নিজেকে আয়নায় দেখবো কি করে বলুন তো? কথাটি বলে শুকনো মুখে বেরিয়ে যায় মেহবিন। আরহাম সূক্ষ্ম দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বিরক্তির সহিত বলে, স্টুপিড কোথাকার, জাস্ট এ রিডিকিউলাস। দেখেছো মা, তোমার ভাইয়ের মেয়ে কেমন বার বেড়েছে? আরহামের মা উচ্চ স্বরে বললেন, তুইও কম বাড়াবাড়ি করছিস না। এমনিতেই মেয়েটার শরীর ভালো না, বেশি বাড়াবাড়ি কিন্তু ভালো নয় আরাম। আরহাম নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। গভীর রাতে মেহবিন অনুভব করে কেউ তাকে হ্যাচকা টান দিয়ে শোয়া থেকে উঠিয়ে ফেলেছে। রাতে নিজের প্রাক্তন স্বামীকে নিজ কক্ষে দেখে চিৎকার করতে গিয়েও থেমে যায়। আরহামকে দেখে কিঞ্চিত সময়ের জন্য থমকে থাকে তার চাহনি। বেড়ে যায় হৃদস্পন্দন, কেমন শ্বাসরুদ্ধ অবস্থা। সামনে সাদা শার্ট পরিহিত টকটকে ফর্সা যুবক, যার কালো কুচকুচে মণিজোড়া অস্থিরতার সহিত মেহবিনকে পরখ করে নিচ্ছে। মেহবিন মাথা নুইয়ে নিল, সরে আসতে চাইল আরহামের থেকে। আরহাম তাকে সরে যেতে দিল না। মেহবিনকে হ্যাচকা টান দিল,
টানের ফলে ব্যক্তিকভাবে মেহবিনের মাথা এসে আরহামের সুঠম দেহের মাঝখানে থাকা বুকে এসে আলতো করে ধাক্কা দেয়। চমকে যায় আরহাম। মেহবিনের পিঠে হাত রাখতে গিয়েও নিজের হাত সরিয়ে মেহবিনের বাহু শক্ত করে ধরে মেহবিনকে নিজের বুক থেকে সরিয়ে নিজ বরাবর সামনাসামনি বসায়। মেহবিন আরহামকে কিছু বলতে চাইলে আরহাম দ্রুত উঠে মেহবিনের রুমের কক্ষের আলো জ্বালিয়ে দেয়। মেহবিন নিজের দিকে ভালো করে তাকিয়ে দ্রুততার সাথে নিজের ওড়না ঠিক করে। তা দেখে আরহাম বাঁকা হাসে আলতো করে। আরহামের হাসি দেখে মেহবিনের শরীর যেন রাগে চড়ে যাচ্ছে। সে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, সেদিন তো আমাকে কমন সেন্সের অনেক বড় বড় ডায়লগ দিলেন, তো আপনি কি জানেন না একটা অবিবাহিত মেয়ের ঘরে এভাবে হুট করে প্রবেশ করা যায় না, তাও রাতের বেলায় যখন সে নিদ্রাচ্ছন্ন অবস্থায় রয়েছে। আরহাম মেহবিনের কাছে চলে আসে হুট করে। মেহবিন ঘাবড়ে যায়। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে রুক্ষ গলায় শুধায়, তা তুমি কি জানো রাতের দরজা লক করে ঘুমাতে হয়? এই ম্যানার্সটুকু নেই তোমার? এইভাবে দরজা খুলে ঘুমালে আমি কেন, যে কেউ সুযোগ নিতে চলে আসবে। আরহামের শেষের কথায় ঘৃণায় মুখ ঘুরিয়ে নেয় মেহবিন। মেহবিনের কাণ্ডে কিছুটা ক্ষিপ্ততার সাথেই আরহাম বলে, আর কে? অবিবাহিত তুমি? হ্যাঁ, এইটাও বোধহয় তুমি জানো না মিসেস আরহাম হাসান তালুকদার ডিভোর্স কার্যকর হয় 3 মাস পর। আমাদের ডিভোর্সের প্রসেসিং চলছে এখনো, কিন্তু পুরোপুরি ডিভোর্স হয়ে যায়নি। সো তোমার উপর আমার এখনো রাইটস আছে। মিসেস আরহাম হাসান তালুকদার ডাকটি শুনে মনে এক অজানা শান্তি স্রোত বয়ে গেল মেহবিনের। হ্যাঁ, এইটা তো ঠিক, তাদের ডিভোর্স কার্যকর হতে এখনো 3 মাস সময় লাগবে। জটিল প্রসেস। পরক্ষণে মেহবিন কি ভেবে যেন আরহামের দিকে ঘুরে গম্ভীর সুরে বলল, তাই বুঝি 3 মাসের জন্য আমাকে আপনার বাড়িতে রেখেছেন? আরহাম চমৎকারভাবে হেসে জবাব দেয়, আজ্ঞে জি, 3 মাসের ডিভোর্সের প্রসেসিংটা ভালোভাবে হয়ে যাক, তারপর তুমি তোমার কাছে অভ্রের কাছে ফিরে দেও, আমি তোমাকে আটকাবো না। আরহামের কথা শুনে মেহবিন খুশি হয়ে বলে, সত্যি 3 মাস পর আমি আমার অফরের কাছে ফিরে যেতে পারবো? আরহামের মুখশ্রীতে গম্ভীরতার রেশ লক্ষ্য করা যায়। সে মাথা নাড়িয়ে দিয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। মেহবিন পরক্ষণেই প্রশ্ন করে ফেলে, কিন্তু এত রাতে আপনি আমার ঘরে কি করছেন, তাও নিজের স্ত্রীকে ফেলে? নিজের অধিকার ফলাতে। আরহামের জবাবে চমকে যায় মেহবিন। অব্রের বাবা ইকবাল সাহেবের একটি বদ অভ্যেস হচ্ছে, রাতে চা না খেলে ঘুমোলে তার ঠিক করে ঘুম আসে না। নিজের হাতেই রান্নাঘরে দাঁড়িয়ে চা তৈরি করছেন। 1 কাপ চা নিজের স্ত্রীর জন্য করেছেন। স্ত্রীর মুখের উপর কথা বলার সাধ্য নেই তার। আরহামের বাবা মারা যাওয়ার পরে অব্রের মা যখন সিদ্ধান্ত নিলেন তারা আলাদা হয়ে নিজেদের মতো সংসার করবেন, তখন অব্রের মায়ের বিরুদ্ধে কিছু বলতে পারেননি অব্রের বাবা। নিজের সত্য পিতা হারানো 2 ভাইপো এবং ভাবিকে তালুকদার বাড়িতে দেখে আলাদাই বাড়িতে চলে এসেছিলেন তারা। সেই বাড়িও আরহামের বাবা নিজের টাকায় করা, যা তিনি তার একমাত্র ছোট ভাইকে দিয়ে গিয়েছিলেন। এমনকি বিজনেসের অর্ধেক পার্টনারশিপ অব্রকে দিয়ে গিয়েছেন, যার ফলে অব্র এখন তাদের বিজনেসের অস্ট্রেলিয়ার ব্রাঞ্চ সামলাচ্ছে। আরহামের বাবা কখনো কাউকে বঞ্চিত করেননি। নিজের ভাইয়ের করা উপকারের কথা মনে পড়তেই 2 ফুটো চোখের জল গড়িয়ে পড়ল ইকবাল সাহেবের নেত্রপল্লব থেকে। তার বিপরীতে কখনো তিনি কিছুই করতে পারেননি। কিন্তু যখন নিজের ভাবির শেষ ইচ্ছের কথা জানতে পারলেন তিনি মেহবিনকে নিজের ছেলের বউ হিসেবে চাইছেন, তখন অনিচ্ছা সত্ত্বেও নিজের হবু বৌমাকে আরহামের হাতে তুলে দিয়েছিলেন তিনি। অব্রের মায়ের প্রথম থেকেই মেহবিনকে তেমন পছন্দ ছিল না, তাই তিনিও দ্বিরুক্তি দেখাননি। অব্র নিশ্চুপ থাকলেও নিজের ছেলের আচরণে স্পষ্ট টের পেয়েছেন বাবার এমন কাজে তার ছেলের যথেষ্ট কষ্ট পেয়েছে। তাই তো বাবাকে আগের মতো ফোনও করে না সে। চা হাতে নিয়ে নিজের কক্ষের সামনে গিয়ে শুনতে পেলেন নিজের স্ত্রীর ফোন আলাপ। তিনি ছেলেকে বলছেন, আর কত রাগ করে থাকবি বা? তুই আমাদের একমাত্র সন্তান, এইবার তো দেশে ফিরে আয়। কতদিন এইভাবে দৌড়ে থাকবি? কতদিন মন ভরে দেখি না তোকে।
আরেকটা খবর জানিস বাপ, ওই মেয়ের তো ডিভোর্স হয়ে গেছে। মেহভিনের ডিভোর্সের খবরে অব্রের খুশি ফোনের উপাস থেকেই খুব ভালো করে উপলব্ধি করতে পারলেন অব্রের মা। অব্র তার মায়ের বিপরীতে এমন কিছু বলল তা শুনে অব্রের মা চট জলদি ফোনটা রেখে তার স্বামীর হাত ধরে উৎফুল্লিত হয়ে বললেন, ওগো শুনেছ, আমাদের অগ্র দেশে ফিরছে। নিজের অধিকার ফলাতে মানে? মেহবিনকে চমকে দিয়ে নিজের পেছনে থাকা হাত জোড়া সামনে নিয়ে এলো আরহাম। মেহবিন আরহামের হাতে দুধের গ্লাস দেখে তার নেত্র জোড়া বড় বড় করে বলল, দুধের গ্লাস দিয়ে কি হবে? তুমি এখন সম্পূর্ণ দুধের গ্লাস শেষ করবে অ্যাজ সুন অ্যাজ পসিবল। আর ইউ ক্রেজি? আমি দুধ? ছি, কখনো না। দুধ দেখলেই আমার বমি পায়। কথাটি বলেই মেহবিন বমি করার মতো মুখটা বিকৃত করল। মেহবিনকে দেখে আরহাম বিরক্তির সহিত বলল, তুমি কি ছোট বাচ্চা? শরীর খারাপ লাগছে, দুধ খেয়ে নাও, ভালো লাগবে। নিজের শরীরের দিকে তাকিয়েছো, প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাবে এখন থেকে। ইটস মাই অর্ডার। না না, আমি দুধ খাবো না। আচ্ছা, আমার শরীর খারাপ করলেও আপনার কি? আপনি আমাকে জোর করতে পারেন না। 100 বার পারি। ওই যে বললাম, এখনো আমাদের সম্পূর্ণ ডিভোর্স হয়ে যায়নি। সেই অধিকার থেকেই বলছি, আমি চাইলেই কোনো স্টাফকে দিয়ে তোমার ঘরে দুধটা পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু তুমি যা ঘাটতার স্টুপিড মেয়ে, আমি ছাড়া এই কাজ কেউ পারবে না। মেহবিন দরজার দিকে নিজের আঙ্গুল তাক করে আরহামকে উদ্দেশ্য করে বলে, এক্ষুনি বেরিয়ে যান। আমি কিছুতেই খাবো না। আপনার বউকে গিয়ে খাওয়ান। আমি খাবো না মানে খাবো না। আরহামের জেদ এইবার চরম খারাপ অবস্থায় পৌঁছে যায়। সে মেহবিনকে টেনে মেহবিনের মুখ চেপে দুধের গ্লাস টুকে মুখে দিয়ে কিছুটা দুধ খাইয়ে দেয়। মেহবিন কাশতে থাকে। আরহাম মেহবিনের থেকে সরে গিয়ে গম্ভীর সুরে বলে, চুপচাপ খেয়ে নাও মেহবিন, আমাকে রাগিও না, না হলে সবটুকু আমি এইভাবেই খাইয়ে দিব। মেহবিন অসহায়ভাবে কিছুক্ষণ চেয়ে থাকে। আরহামের দিকে তাকিয়ে বলে, আরে মাইরা আপু, তুমি? মেহবিনের কথা শুনে আরহাম পেছনের দিকে তাকাতেই মেহবিন ভো দৌড় দেয়। আসলে মায়েরা সেখানে ছিলই না। আরহাম দুধের গ্লাস হাতে নিয়ে মেহবিনের পিছনে দৌড়াতে দৌড়াতে রাগে চেঁচিয়ে বলে, আজকে সবটুকু দুধ তোমাকে খাইয়ে ছাড়বো, স্টুপিড মেয়ে কোথাকার। মেহবিন দৌড়াতে দৌড়াতেই জবাব দেয়, ধরতে পারলে তো আগে আমাকে ধরে দেখান দেখি। অপরদিকে মজনু বাগানের কেয়ারটেকার নিরিবিলি একা বাগানে বসে আছে। মজনুকে একা এত রাতে বাগানে দেখে রাহেলা এগিয়ে এসে মজনুর কাছে, যিনি আরহামের মায়ের পার্সোনাল কাজের লোক হলেও পরম আদরের শিরিন বেগমের। মজনুর পাশে বসে রাহেলা খেয়াল করে কোনো এক কারণে মজনুর মন খারাপ। রাহেলা প্রশ্ন করে, আপনার কি হয়েছে মজনু ভাই? আর কইও না বুয়া, বহুত কষ্টে আছি। 5ম নাম্বার প্রেমটাও টিকলো না, সেমরির বিয়ে হয়ে গেছে। মজনুর কথা শুনে মনে মনে খুশি হয় রাহেলা। অনেক আগে থেকেই মজনুকে পছন্দ করে সে। পরক্ষণে মেজাজ দেখেই বলে, আপনাকে আগেও বলেছি আমারে বুয়া কইবেন না। আমি কি আপনার বাড়ির বুয়া? আমার এত সুন্দর নাম, আমারে রাহেলা বানু কইরা রাখবেন। মজনু মুখ ঘুরিয়ে জবাব দেয়, মাথা গরম করবো না বুয়া, মেজাজ বহুত খারাপ, অনেক দুঃখে আছি। বিষ খাইয়া ওই সেমরি আর সিমির জামাইয়ের নামে সুইসাইড নোট লেখা যাবো, বুঝলা? আমি 20 আয়না দিই মজনু ভাই, টাকা দেন। আমার কাছে এখন টাকা নাই। রাহেলার উত্তরে মাথায় হাত দিয়ে বসে থাকে মজনু। রাহেলা শব্দ করে হেসে ফেলে। তাদের কথার মাঝে কোথা থেকে মেহবিন এসে পড়ে। পিছন পিছন আরহামও দৌড়তে থাকে। মেহবিন থেমে যায়। আরহামও থেমে গিয়ে মেহবিনের হাত ধরে ফেলে বলে, এখন কোথায় পালাবে তুমি? চটজলদি সব দুধ শেষ করো। মজনু এবং রাহেলা ফ্যালফ্যালে দৃষ্টিতে তাকিয়ে থাকে আরহাম এবং মেহবিনের দিকে। মেহবিন দুধের গ্লাস হাতে নিয়ে খেতে গিয়েও পরক্ষণে তা ছুঁড়ে ফেলে আবারও দৌড় দেয়। সেই দুধ গিয়ে সম্পূর্ণ মজনুর গায়ে গিয়ে পড়ে। মজনুর সারা শরীরে দুধের মাখামাখি। আরহাম চিৎকার করে বলে, উফ, জাস্ট এ রিডিকিউলাস, স্টুপিড মেয়ে। ঘটনাটি বুঝতে মজনুর কিছুক্ষণ সময় লাগে। আসলে কি থেকে কি হলো সে নিজেও বুঝতে পারছে না। রাহেলা উঠে দাঁড়ায়।
মজনু তার শরীরের দিকে তাকিয়ে অসহায়ভাবে কান্নার সুরে বলে ওঠে, বাবা রে, আমার সাথে কেন এমন হয়? দূর থেকে স্বামীর সাথে তার প্রাক্তনের অতি ঘনিষ্ঠতা দেখে মায়রা এগিয়ে গেল। মায়রাকে দেখে মেহবিন কিছুটা পিছে হটে গেল। আরহাম ঘরে চলো প্লিজ, আমার কিচ্ছু ভালো লাগছে না। কথাটি বলেই আরহামের হাত ধরে কোনো কিছু না বলে আরহামকে দ্রুত বাগান থেকে নিয়ে গেল। আরহাম হয়তো কিছু বলতে চাইছিল কিন্তু বলতে পারল না। মেহবিন দুধের গ্লাস হাতে ঠায় দাঁড়িয়ে রইল, যেন দৃশ্যটি তার কাছে যথেষ্ট মন্দ ঠেকেছে। মজনুকে ভিজে থাকতে দেখে রাহেলা তাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। মেহবিনের মনে হলো তার থেকে কেউ প্রতিনিয়ত তার শখের জিনিস কেড়ে নিচ্ছে, কিন্তু সে চাইলেও কিছু করতে পারছে না, শুধুমাত্র সহ্য করা ছাড়া। বসন্তের শুরুর দিকের আবহাওয়াতে আকাশ জুড়ে ঘন মেঘে ঢাকা, হালকা বাতাস জানান দিচ্ছে আজকের রাতের অন্ধকারের তীব্র বৃষ্টিপাতের কথা। মেহবিন আকাশের পানে অদ্ভুতভাবে তাকিয়ে রইল। অপরদিকে আরহামকে ঘরে নিয়ে এসে মায়রা বিছানায় বসে পড়ে। আরহাম তা দেখে কোমরে হাত রেখে বলে, আমাকে এইভাবে টেনে নিয়ে আসলে কেন? মায়রা বিছানার পাশে থাকা জানালা হাত দিয়ে কিছুটা ভিড়িয়ে রাখা জানলা খুলে দিল। ঘন কালো আকাশের দিকে তাকিয়ে উৎফুল্লিত হয়ে বলল, আমরা আজকে ভিজবো বৃষ্টিতে। আরহাম, কি বলো? বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আমার সাথে ভিজবে তুমি? আরহাম ঘড়ির দিকে তাকিয়ে গম্ভীর সুরে বলে, এখন এই সময়ে? মায়রা আরহামের হাত ধরে জানালার ধারে দেখিয়ে বাগানে দাঁড়িয়ে থাকা মেহবিনকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ এক্ষুনি, মেহবিনও আছে, চলো ছাদে যাই। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে আলতো হাসল। আকাশের বুকে ঠাঁই করে নিয়ে শীতল ধরণীতে বৃষ্টি নামলো ভালোবাসার রং হয়ে। মেহবিন ভাবল সে এবার ঘরে চলে যাবে, কিন্তু ছাদের দিকে তার চোখ পড়তেই তার আঁখি জোড়া স্থির হয়ে যায়, নেত্রকোনা হয়ে পড়ে টলমলে। মেহবিন তাকিয়ে দেখে মায়রা আরহামের হাত ধরে হাসতে হাসতে ছাদে বৃষ্টিতে ভিজছে। আরহামের সাদা শার্টে স্পষ্ট তার বিশাল দেহির গঠনের শরীর, সেই শরীরের বুকে ঠাঁই করে নিয়েছে মায়রার মাথা। মেহবিনের ছোটবেলা থেকেই বৃষ্টিতে ভিজলে জ্বর হয়, তাই সে বৃষ্টিতে তেমন একটা ভিজতে পছন্দ করে না। কিন্তু আরহামের প্রতি মনের গহীনে থাকা সুপ্ত অভিমান নামক ক্ষোভ থেকে সে ঠায় দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে লাগলো। মেহবিন হয়তো জানে না আরহামের শীতল দৃষ্টি শুধুমাত্র তাকে ঘিরেই। আরহামের মায়রার দিকে তাকাতেই তার আঁখি জোড়া যায় বাগানের বাঁশ ছাড়ের দিকে। সেখানে কেউ রিভলভার হাতে নিয়ে মেহবিনের দিকে শুটের উদ্দেশ্যে দাঁড়িয়ে আছে। সে গুলি করার পূর্বেই আরহাম দ্রুত মায়রাকে ছাড়িয়ে নিজের পকেট থেকে রিভলভার বের করে দ্রুত সেই লোকটার পায়ে গুলি করে দেয়। বৃষ্টিতে ভিজে মেহবিনের মাথা ধরে এসেছিল, তার মধ্যে গোলাগুলির তীব্র শব্দ তার কানে আসতেই মাথা ধরে সে মাটিতে লুটিয়ে পড়ে। আরহাম তার রিভলভার হাতেই নিচে ছুটে চলে। আরহামের দেহরক্ষীগণ তৎপর হয়ে সেই আগন্তুককে খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। আরহাম দ্রুত নিচে এসেই মেহবিনের কাছে ছুটে যায়। সে মেহবিনের অবস্থা দেখে অস্থির হয়ে ওঠে, বুকের মাঝে শক্ত করে আঁকড়ে ধরে মেহবিনকে। মায়রাও দৌড়ে আরহামের কাঁধে হাত রেখে বলে, জাস্ট কুল ডাউন, ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে, তেমন কিছু হয়নি। মায়রার কথা শুনে আরহাম চেঁচিয়ে জবাব দেয়, কিচ্ছু হয়নি। যদি আমার প্রেয়সীর আজ গুলি লেগে যেত কি হতো তুমি বলতে পারো? যাও এক্ষুনি খোঁজ নাও, কোন রাস্কেলের এত বড় সাহস হয়েছে আমার প্রেয়সীর দিকে নজর দেওয়ার। মায়রা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে যায়। আরহাম মেহবিনকে কোলে তুলে বাড়ির ভিতরে প্রবেশ করে। আরিয়ান তার ভাইকে এবং মেহবিনকে এমন অবস্থায় দেখে দ্রুত ছুটে এসে প্রশ্ন করে, ভাই মেহুর কি হয়েছে? আরিয়ান, ফার্স্ট আমার ঘরে আয়, মেহবিন জ্ঞান হারিয়েছে। কথাটি বলেই দৌড়ে নিজের ঘরের উদ্দেশ্যে রওনা দেয় আরহাম। আরহাম যতই কিছুই করুক, আমার কেন জানি মনে হচ্ছিল মেহবিনের সাথে আরহামের ডিভোর্সটি হয়নি, সবকিছুই ফেক। আজ আমি টোটালি শিওর হয়ে গিয়েছি। একজন মহিলার কথায় আরহামের হাতে গুলি খাওয়া সেই যুবক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে এসে জবাব দেয়, আরহাম তালুকদার আমাদের মিসগাইড করার চেষ্টা করেছে, আর কিছুই না। মহিলাটি উচ্চ স্বরে হেসে জবাব দেয়, আরহাম যত বড়ই অফিসার হোক, আমার কাছে একজন নাদান শিশু, নিজের অজান্তেই কত বড় বোকামি করে ফেলল। এটা তো একটা ছোট্ট জাল ছিল,
সেই জালে আরহাম হাসান তালুকদার ফেসে গেছে। আহা বেচারা, কত বড় বোকামি করে ফেললো। যুবকটি মহিলার কথা শুনে নিজের পায়ের দিকে তাকিয়ে হাসে। মেহবিনের ওপর নজর রাখো, সব খবর রাখো মেহবিনের। আরহাম হাসান তালুকদারের উইক পয়েন্ট সে। আরিয়ান মেহবিনকে চেক করছে। পাশেই মেহবিনের হাত ধরে এক ঝাঁক দুশ্চিন্তা নিয়ে বসে আছে আরহাম। আরিয়ান মেহবিনকে ইনজেকশন পুশ করে। আরহামের দিকে তাকিয়ে বলে, ফোবিয়া থেকে অজ্ঞান হয়ে পড়েছে, তার মধ্যে এতক্ষণ বৃষ্টিতে ভিজে জ্বর চলে এসছে। আমি ইনজেকশন পুশ করে দিয়েছি, হোপসো কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন ঘুমাচ্ছে সে। মায়েরা ঘরে ঢুকেই এক প্রকার ক্ষিপ্ত গলায় আরহামকে উদ্দেশ্য করে বলল, তুমি কি করেছো আরহাম? তুমি বুঝতে পারছো? এতটাই এক্সাইটেড না হলেও পারতে। আমাদের সাজানো এত প্ল্যান সব নষ্ট হয়ে গেল মুহূর্তেই। এখন আমাদের মিশনের মাঝখানে বেচারি মেহবিন ফেসে গেল। আমি জানি, কিন্তু কিন্তু কি আরহাম? আরহাম শান্ত গলায় জবাব দেয়, তাই বলে কি আমি আমার মেহবিনকে মৃত্যুর মুখে ঠেলে দিব? নো ওয়ে। আমি থাকতে আমার প্রেয়সীর কিচ্ছু হবে না। মায়েরা চুপ হয়ে গেল। আরিয়ান মেহবিনের কপালে হাত দিয়ে বলল, জ্বর বাড়ছে ভাইয়া। আরহাম উঠে দাঁড়িয়ে একজন মেয়ে স্টাফকে দিয়ে একটা বাটিতে করে পানি আনিয়ে নিল। ছোট কাপড় হাতে নিয়ে মেহবিনের পাশে বসলো। এখন কি সারা রাত তুমি মেহবিনের সাথে থেকে জল পড়তেই দিবে? প্লিজ ডোন্ট ডু দিস আরহাম। মেহবিনও কিন্তু এখন সব কিছুই জেনে যাবে। মায়েরার কথায় আরহাম ভেজানো কাপড় মেহবিনের কপালে থেকে জবাব দেয়, চিন্তা করো না, জ্বরটা কমলেই ভোরের আগে আমি চলে যাব। তোমরা গিয়ে ঘুমিয়ে পড়ো। ওকে ভাইয়া, টেক কেয়ার হার। আমি আবার মাঝরাতে এসে দেখে যাব। হ্যাঁ। কথাটি বলেই আরিয়ান বেরিয়ে যায়। মায়েরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। আরহামের নেত্রকোনা বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে মেহবিনের ললাটে টুপ করে উড়ে পড়ে। আরহাম মেহবিনের হাত জোড়া নিজের গালে ঠেকায়। কতটা ভয় পেয়ে গিয়েছিল সে তখন। হয়তো দেরি হলে আর জীবনের জন্য হারিয়ে ফেলতো তার প্রেয়সীকে। আমি তোমাকে সব কিছুর বিনিময়ে যত্ন করে আমার মনের গহীনে লুকিয়ে রাখবো প্রেয়সী। তোমার অস্তিত্ব, উপস্থিতি সবটুকুতে ঘিরে আছে আমার ভালোবাসা। কথাটি বলেই আরহাম মেহবিনের ললাটে ভালোবাসার স্পর্শ এঁকে দেয়। মেহবিন হালকা নড়ে গিয়ে আরহামের হাত শক্ত করে আঁকড়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে ঘুমের রাজ্যে পাড়ি দেয় মেহবিন। আরহাম তা দেখে ফিক করে হেসে ওঠে। ভোরের আলো ফুটতেই মেহবিনকে রেখে আরহাম ঘর থেকে বেরিয়ে যায়। ভার্সিটি এসে গভীর এক চিন্তায় মগ্ন মেহবিন। কালকে রাতের কথা কিছুতেই যেন মনে পড়ছে না তার। সব কিছুই ঝাঁপসা তার কাছে। অন্তু মেহবিনের পাশে বসে প্রশ্ন করে, কি এত ভাবছিস রে? মেহবিন হালকা হেসে জবাব দেয়, তেমন কিছু না রে। কালকে ভ্যালেন্টাইন্স ডে, কি প্ল্যান তো? সিঙ্গেল মানুষের আবার কিসের ভ্যালেন্টাইন? তিনি তো অভিমান করে বিদেশে আছেন। অব্রের কথা বলে মুখটা বেঁকিয়ে ফেলল মেহবিন। মেহবিনের কথার মাঝেই মেহবিনের ফোনে অব্রের মায়ের ফোন আসলো। এতদিন পর ভদ্রমহিলার ফোন দেখে কিছুটা অবাক হয়ে রিসিভ করে প্রথমে সালাম দিল মেহবিন। জবাবে ওয়ালাইকুম আসসালাম বলে তিনি জিজ্ঞেস করলেন, কেমন আছো মেহবিন? জি ভালো, আপনারা ভালো আছেন? তোমার ডিভোর্সের তো অনেক দিন হলো, তা এখন কি পরিকল্পনা তোমার? কি করবে ভেবেছো? জবাবে মেহবিন নিশ্চুপ। তিনি উত্তর না পেয়ে বললেন, কালকে আমার বাসায় একটা পার্টি থ্রো করেছি, একটা স্পেশাল সারপ্রাইজ আছে, এসো কিন্তু, আমি তোমার অপেক্ষায় থাকবো। কথাটি বলেই অব্রের মা ফোন কেটে গেলেন। মেহবিন বুঝতে পারল হঠাৎ তাকে কেন রেখে পাঠালো অব্রের মা। কিসের সারপ্রাইজ? মাঝরাতে সকলের আড়ালে নিজের প্রেয়সীকে এক পলক দেখার তীব্র আকাঙ্ক্ষায় তার কক্ষে ছুটে যায় আরহাম। মেহবিন তখন গভীর ঘুমে আচ্ছন্ন। আরহাম মেহবিনের পাশে বসে মেহবিনের চুলে পরম যত্নে বিলি কেটে দিচ্ছে। মেহবিন পুনরায় আরহামের হাতখানা শক্ত করে আঁকড়ে ধরে, যেন ঘুমের মাঝে সে কাউকে শক্ত করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চাইছে। কিন্তু সে কে? সে প্রশ্নের উত্তর হয়তো মেহবিন স্বপ্নে কিংবা বাস্তবে কোথাও সঠিকভাবে পাচ্ছে না। আরহাম মেহবিনের হাতে নিজের বুকে ঠেকিয়ে আনমনে আওড়ায়, আর কতদিন এইভাবে তোমাকে নিজের থেকে দূরে সরিয়ে রাখবো প্রেয়সী? আমার যে কষ্ট হচ্ছে। আচ্ছা, তোমারও কি আমার জন্য কষ্ট হয়?
ঘুমন্ত মেহবিনের থেকে কোনোরূপ উত্তর না পেয়ে আরহাম দীর্ঘ নিঃশ্বাস ফেলে। জানালার থেকে আবছা চাঁদের আলো এসে মেহবিনের মুখশ্রীর সৌন্দর্যকে দ্বিগুণভাবে তুলে ধরছে আরহামের পানে। আরহাম খানিকটা স্মিত হেসে ফের বলতে লাগলো, আমি বড্ড স্বার্থপর প্রেয়সী। ঝুঁকি থাকা সত্ত্বেও তোমাকে এক পলক দেখার জন্যে নিজের বাড়িতে জোর করে রেখে দিয়েছি। কিন্তু কি করব বলো, তোমাকে না দেখে থাকার বেদনা অসহ্যনীয়, তা আমি ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি। যখন শুনেছি তুমি নাকি অভ্রকে ভালোবাসো, তোমাদের বিয়েও ঠিক, আমি মেনে নিতে পারিনি, স্বার্থপর হয়ে পড়েছিলাম। আমি সত্যিই চাইনি তুমি কোনোভাবে কষ্ট পাও, কিন্তু কি করব বলো। আরহাম হয়তো আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু পরক্ষণে দমে গেল। হৃদয়ে জমে থাকা কিছুর কথা যেন পরক্ষণে আব ডালে চলে গেল। ভিতর থেকে কথাগুলো মুখে প্রকাশ পেল না। নীরব হয়ে গেল আরহাম। মায়েরা পানি খাওয়ার জন্য নিজের ঘর ছেড়ে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু মেহবিনের কক্ষের সদর দরজা খুলে থাকায় সে উঁকি দিয়ে দেখতে পায় আরহাম এবং মেহবিনের ভালোবাসার দৃশ্য। অসহায়ভাবে তাকিয়েই থাকলো সে। আখি জোড়া কেমন ভেজা লাগছে তার। সে দ্রুত নিজেকে নিয়ন্ত্রণ করে নিচের দিকে চলে গেল। আরিয়ান ড্রয়িং রুমে বসে কফি খেয়ে ল্যাপটপ নিয়ে বসে ছিল। মায়েরাকে হন্তদন্ত হয়ে বেরিয়ে আসতে দেখে উপরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, উপর থেকে ছুটতে ছুটতে আসছো কেন? ইজ এভরিথিং ওকে? মায়েরা কিছুটা হকচকিয়ে যায় আরিয়ানের প্রশ্নে। কণ্ঠে মলিনতা এনে উত্তর দেয়, পানি খেতে এসেছিলাম, বড্ড পানি পান করতে ইচ্ছে করছে। আরিয়ান তীক্ষ্ণভাবে মায়েরার দিকে তাকালো। মায়েরা নিজের নজর নিজের দিকে রেখেই রান্নাঘরে চলে যেতে নিলে আরিয়ানের একটা কথা শুনে থেমে যায়। আরিয়ান পুনরায় সোফায় বসে মায়েরাকে উদ্দেশ্য করে বলেছিল, নিজেকে ভাইয়ার সত্যিকারের বউ ভেবে ফেলো না আবার, হ্যাঁ? বলে যাও না সবকিছুই কিন্তু নাটক। আরিয়ান কথায় মায়েরা তড়িঘড়ি করে আরিয়ানের কাছে গিয়ে কণ্ঠে কাঠিন্যতা নিয়ে এসে শুধায়, এসব কি বলছো? আমি একজন আনডিউটি ক্রাইম হাইডেন অফিসার, আমি জানি আমার ডিউটি। আর বাকি রইল এই বিয়ের নাটকটা। এটা শুধুমাত্র নিজের মিশনকে ফুলফিল করার জন্য করেছি, যেন আমাদের মিশনের জন্য মেহবিনের কোনো ক্ষতি না হয়, আর কিছুই না। সেইটা তুমিও জানো আরিয়ান। আরিয়ান হুট করে উচ্চ স্বরে হেসে বলে, আরে ঠাট্টা করছিলাম, আমি জানি তুমি কতটা দায়িত্ববান অফিসার। এই গভীর রাত মস্করার জন্য উপযুক্ত সময় নয় বলে আমি মনে করি। আরিয়ান হাসি থামে গম্ভীরভাবে বসে পড়ল। মায়েরাও আরিয়ানের পাশে বসে আরিয়ানের পাশে বসে থাকা আরেক কাপ কফি হাতে নিয়ে তাতে চুমুক দিয়ে বলল, এক্সট্রা কাপে কার জন্য কফি রেখে দিয়েছিলে? রাতে ভূত ছাড়ার কি আছে, ভূতের জন্য বানিয়েছিলাম। তুমি খেয়ে ফেললে? কিছুটা বিরক্তি নিয়েই বলল আরিয়ান। কফি খেয়েছি বলে রেগে গেলে? এত অল্পতে রেগে গেলে এত সুন্দর চেহারা দিয়ে লাভ হবে না। জিএফ কেন, বউও জুটবে না। কথাটি বলে মায়েরা খিলখিলিয়ে হেসে উঠল। আরিয়ান কিছুটা মন খারাপ করে গম্ভীর সুরে বলল, কলেজের ক্রাশ বয় ছিলাম, হ্যাঁ। ভাব দেখাতে গিয়ে কত সুন্দরীকে যে ইগনোর মেরেছি তার হিসাব নেই। দেখো আমার কত ফ্রেন্ড বিয়েও করে ফেললো, অথচ আমি এখন পর্যন্ত পিওর সিঙ্গেল। এদিকে মেয়েরা ভাবে আমি এক নম্বরের একটা প্লে বয়। জাস্ট ভাবতে পারছো ব্যাপারটা? মায়েরা পুনরায় হেসে ওঠে। আরিয়ান দ্রুত উঠে মায়েরার থেকে কফির কাপ কেড়ে নিয়ে, আমার কফি আর খেতে হবে না তোমাকে, ঘরে যাও ফার্স্ট। এই ভ্যালেন্টাইনে আমি জিএফ জুটিয়ে দেখব। এখন যাও, জাস্ট গো। মায়েরা ফের হাসতে হাসতে বলল, আচ্ছা দেখবো আমি ডাক্তার আরিয়ান হাসান তালুকদার আদৌ জিএফ জোটাতে পারে কি না। ঘড়িতে তখন 12টা ছুঁই ছুঁই। হাতের পিছনে থাকা সাদা হলুদ এবং লাল টকটকে গোলাপ ফুলের অপূর্ব বুকেটা নিয়ে আরহাম মেহবিনের বিছানার পাশে রেখে মেহবিনের লালাটে নিজের অধর জোড়া স্পর্শ করে আনমনে বলে ওঠে, হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই লেডি। মেহবিন ব্যাগ হাতে নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তাদের ভার্সিটিতে ক্লাস শেষে বসন্তের উৎসব আছে। সবাই শাড়ি পরবে আজ, কিন্তু সে পরবে না। সব বসন্ত যেন অনেক আগেই তার জীবন থেকে বিদায় নিয়েছে। হঠাৎ মেহবিনের আঁখি জোড়া যায় তার বিছানার কিনারে থাকা ফুলের সুন্দর বুকের দিকে। এই বুকেটা কোথা থেকে আসলো? মেহবিন নানা প্রশ্ন মস্তিষ্কে রেখে আনমনে বুকেটা নিজের বুকে ঠেকিয়ে তীব্র শান্তি অনুভব করলো। অদূরে লক্ষণে মুচকি মুচকি হাসির ঝলক। মেহবিন দেখতে পেল বুকেটার মাঝখানে ছোট্ট একটা চিরকুট। সে চিরকুটে গুটি গুটি অক্ষরে লেখা, আরও একটি বসন্ত চলে এলো। এই বসন্ত আলাদা, অন্যরকম স্নিগ্ধ। সেই স্নিগ্ধতার কারণ কি? তবে তুমি প্রেয়সী, আমার বসন্তের প্রেম তোমাকে নিবেদন করলাম।
সামান্য গোলাপ দিয়ে। তুমি সদরে গ্রহণ করলে কৃতার্থ হইব। দয়া করে আমার আবেদন মঞ্জুর করিয়া আমার জীবনের বসন্ত হয়ে আমার মনের গহীনে আজীবন থেকে যাও। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ইতি, তোমার এক গোপন প্রেমিক। আর কিছুই ছিল না চিরকুটে। মেহবিন ভরকিয়ে গেল চিরকুটটি পড়ে। কার এমন সাহস হলো আরহামের কড়া দেহরক্ষীদের পেরিয়ে মেহবিনের ঘরে এসে এমন প্রেম নিবেদন করতে? মেহবিনের নানা জল্পনার মাঝে নিজের দিকে থেকে শুনতে পেল মায়রার হাঁক। মায়রা হাঁক ছেড়ে আরহামকে ডেকে বলছে, আরহাম বেবি, কোথায় তুমি? আজকের দিনেও তুমি লেট করবে? কত দেরি হয়ে যাচ্ছে। মায়রার পরনে বসন্তের হলুদ শাড়ি। আরহাম তড়িঘড়ি করে ঘড়ি পড়তে পড়তে সিঁড়ি বেয়ে নেমে এসে মায়রার কাছে দাঁড়িয়ে কানে হাত দিয়ে বলল, সরি মায়রা ডার্লিং, একটু লেট হয়ে গিয়েছে। চলো চলো। আরহামও মায়রার সাথে মিলিয়ে বসন্তের হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে। আরহামের মা শিরিন বেগম দুজনকে দেখে নিজের চোখের কাজল দিয়ে নজর কাটিয়ে বললেন, কত সুন্দর লাগছে আমার বাচ্চাদের, কারোর নজর না লাগুক। তা এখন তোরা কোথায় যাচ্ছিস? মায়রা খুশি হয়ে উত্তর দেয়, প্রথমে বসন্ত উৎসবে, তারপর আরো অনেক জায়গা আছে। আজকে সারাদিন আমরা ঘুরবো। বিয়ের পরে আমাদের প্রথম ভ্যালেন্টাইন্স ডে বলে কথা। মায়রার কথা শুনে নিজের মুখ ঘুরিয়ে নিচের দিকে চলে আসে মেহবিন। আরিয়ান মেহবিনের পাশে দাঁড়িয়ে বলে, তুই আমার সাথে আয়, আমি তোকে ভার্সিটিতে ড্রপ করে হসপিটালে চলে যাব। মেহবিন কিছু বলার আগেই আরহাম আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ, তা ভালো হবে। তুই বরং স্টুপিড মেয়েটাকে দিয়ে আয়। যা দিনকাল পড়েছে, আজকের দিনে ভার্সিটির কথা বলে কোথায় যাবে কে জানে। পড়াশোনা তো এমনিতেই চাঙ্গে তুলেছে সে। আরহামের কথা শুনে মেহবিন কিছুটা অভিমানের সুরে আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরিয়ান, কাউকে বলে দে যা করতে যাচ্ছে তাই যেন করে। আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমি যা ইচ্ছে তাই করব। কথাটি বলে উপরে চলে যায়। আরহাম স্পষ্ট দেখেছে মেহবিনের আখির জোড়ায় থাকা ছলছল অশ্রু। আরহাম কিছুক্ষণ চেয়ে থেকে মায়রার হাত ধরে বেরিয়ে গেল। মায়রা এবং আরহাম গাড়ি নিয়ে বেরিয়ে গেল। মায়রা গাড়িতে উঠেই বলল, আরহাম, আমাদের এক্ষুনি অফিসে যেতে হবে। আজকে মনে হয় কিছু একটা হতে চলেছে। আমারও তাই মনে হচ্ছে। আরহামের কথায় গম্ভীর হয়ে পড়ে মায়রা। অপরদিকে আরহাম এবং মায়রাকে একসাথে বেরিয়ে যেতে দেখে অগোচরে থাকা যুবকটি সেই মহিলাকে ফোন দিয়ে বলে, আরহাম মায়ের সাথে বেরিয়েছে। আরহাম আদৌ চাইছেটা কি? নাটক করছে নাকি সবটাই সত্যি? কিছুই তো বুঝে উঠতে পারছি না ম্যাম। ওপাশ থেকে উত্তর আসে, তুমি শুধু নজর রাখতে থাকো, বাকিটা আমি দেখছি। অন্যদিকে অব্রের মায়ের পার্টিতে যাওয়ার জন্য একটা সাদা কাতানের শাড়ি পরে, চোখে কালো কাজল করে মধ্য কালো কালো টিপ পরে নেয় মেহবিন। নিজেকে খুঁটিয়ে দেখে নেয়, মন্দ লাগছে না। আচ্ছা, মায়রা কি তার থেকেও বেশি সুন্দর? মেহবিন আরহাম এবং মায়রার বিষয়টি মাথা থেকে ঝেড়ে ফেলে। পার্টির উদ্দেশ্যে রওনা দেয় সে, কিন্তু সেখানে কি সারপ্রাইজ অপেক্ষা করছে তার জন্যে? বিয়ের পরে নিজের প্রাক্তন ভালোবাসাকে কাছ থেকে দেখে এক ধাপ পিছিয়ে গেল মেহবিন। যদিও প্রাক্তন ভালোবাসা বললে ভুল হবে, তার ধারণা মতে সে এখনও ভালোবাসে অব্রকে। কিন্তু অব্র, সে কি আদৌ ভালোবাসে মেহবিনকে, নাকি কোনোদিন ভালোবেসেছিল? মেহবিন যখন পার্টিতে প্রবেশ করে তখন অব্রের মা তাকে একটি বড় পার্টি হলের ভিতরে নিয়ে গিয়ে মধ্যখানে দাঁড় করিয়ে বললেন, মেহবিন, সারপ্রাইজ। সারপ্রাইজ শব্দটি কানে পৌঁছে যাওয়ার সাথে সাথেই মেহবিন দেখতে পায় ব্ল্যাক জ্যাকেট পরিহিত ফুলের বুকে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অব্র। অব্রকে দেখে মেহবিন এক প্রকার স্তব্ধ হয়ে আছে। যার জন্য এত অপেক্ষা, সেই অপেক্ষার বোঝে অবসান হলো। তার প্রেমিক পুরুষের আবির্ভাব ঘটল অবশেষে। অপরদিকে অফিসে বসে কিছু কেসের ফাইল দেখছিল আরহাম। পাশেই মায়রা আরহামের দিকে তাকিয়ে আছে। আরহাম খেয়াল করে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, এভরিথিং ইজ ওকে? মায়রা মাথা নাড়িয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরহাম সেদিকে কেমন গুরুত্ব না দিয়ে কাজে মন দিল। তখনই আরহামের ফোনে একটা কল আসলো। সেই কল রিসিভ করে আরহাম জানতে পারলো অব্র ফিরে এসেছে। কথাটি শুনে দ্রুত উঠে দাঁড়ালো। মায়রা আরহামকে অস্থির হতে দেখে প্রশ্ন করলো, কি হলো তোমার আরহাম? তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? আমি আসছি। কথাটি বলে অব্র দ্রুত বেরিয়ে গেল। মায়রা বুঝতে পারলো না আরহাম হঠাৎ এমন হন্তদন্ত হয়ে কোথায় গেল। অব্র এগিয়ে এসে মেহবিনের সামনে দাঁড়ালো। মেহবিন গালে হাত রেখে উচ্ছ্বসিত সুরে বলল, মেহবিন, দেখো আমি ফিরে এসেছি। তুমি একা নও মেহবিন। অব্রের কথা শুনে তৎক্ষণাৎ নিজেকে সরিয়ে ফেলল। মেহবিনকে সরিয়ে যেতে দেখে মুখশ্রী গম্ভীর করে ফেলল অব্র।
মেহবিন মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে। অব্রের দিকে তাকানোর সাহস হচ্ছে না তার। অদৃশ্য এক জড়তা কাজ করছে। অব্র ফিরে এসেছে, যতটা খুশি হওয়ার কথা ততটা খুশি হতে পারছে না মেহবিন। অব্র আরেকটু এগিয়ে যেতে দেখে মেহবিন পিছিয়ে যেতে নিলেই অব্রের মা এসে মেহবিনের কাঁধে হাত রেখে বললেন, মেহবিন, আমার ছেলে ফিরে এসেছে এত দূর থেকে শুধুমাত্র তোমার জন্য। আজকের দিনে অত্যন্ত আমার ছেলেকে ফিরিয়ে দিও না। অব্রের বাবা তোমাকে আরহামের মায়ের হাতে তুলে দিয়েই যে ভুলটি করেছিল, সময় এসেছে সে ভুল শুধরানোর। অভ্রের মায়ের কথার মাঝেই অভ্র মেহবিনের সামনে দাঁড়িয়ে বলে, মেহু, তুমি তো আমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসো। আরহামও এখন অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তাহলে আমরা কেন পারবো না? মেহবিন হয়তো কিছু বলতে চাইছিল, কিন্তু অভ্র তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে একটি ডায়মন্ডের রিংয়ের বক্স বের করে। তা থেকে ছোট্ট একটি ডায়মন্ডের রিং বের করে মেহবিনের সামনে ধরে হাঁটু গেড়ে বলে, আই লাভ ইউ মেহবিন, আই রিয়েলি লাভ ইউ। প্রথমে আমি আমার ভালোবাসা বুঝতে পারিনি, কিন্তু যখন আরহাম তোমাকে বিয়ে করে ফেলল, আমি তখন ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি আমি ঠিক কতটা তোমাকে ভালোবাসি। কিন্তু বিশ্বাস করো, যখন শুনেছি তোমাদের ডিভোর্স হয়ে গিয়েছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। ছুটে চলে এসেছি দেশে শুধুমাত্র তোমাকে নিজের করে নেওয়ার জন্য। মেহবিন কিছুটা দ্বিধা জড়িত গলায় শুধায়, কিন্তু অফ্র। কোনো কিন্তু নয় মেহবিন, আজকের দিনে অন্তত তুমি আমাকে ফিরিয়ে দিও না। মেহবিন, উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন? মেহবিনের ভালোবাসার মানুষ তাকে নিজের থেকে আপন করে নিতে চাইছে, কিন্তু মেহবিনের মন কিছুতেই সায় দিচ্ছে না। তার মন মস্তিষ্ক জুড়ে যেন আরহামের বিচরণ। মেহবিনের থেকে কোনোরূপ উত্তর না পেয়ে অব্র বিনা অনুমতিতে মেহবিনের হাত ধরে আংটি পরে নিতে নিলেই হুট করে মাঝখানে আরহাম এসে মেহবিনকে নিজের পিছনে সরিয়ে রেখে অব্রের সামনাসামনি দাঁড়িয়ে বাঁকা হাসি দিয়ে দাঁড়িয়ে থাকে। আরহামকে বোধ হয় এই সময় আশা করেনি অব্র। অব্র বিরক্তির সহিত প্রশ্ন করে, আরহাম, তুই এখানে কি করিস? আরহাম কিছুটা অবাক হওয়ার ভঙ্গিমায় উত্তর দেয়, ও মাই গড, আমার বউকে তুই আমার পারমিশন ছাড়া বিয়ের প্রপোজাল দিচ্ছিস? সেইটা আমি কি করে মেনে নিব বলতো? যাকগে, প্রপোজ করবি ভালো কথা, আমার থেকে পারমিশন নিবি তো, তাই না? তোর বউ মানে? অব্রের বোকা প্রশ্নে আরহাম কিছুটা উচ্চ স্বরে হেসে মেহবিনের দিকে কড়া চোখে তাকিয়ে জবাব দেয়, কেন? যাকে তুই প্রপোজ করছিলি সে তোকে বলেনি? হ্যাঁ, আমাদের ডিভোর্সের এখনো 3 মাস বাকি, প্রসেসিং চলছে। তাছাড়া সে এখনো আমার বিবাহিত, থাকতে বাধ্য। তাই তোর এখনো বিয়েটা করা হচ্ছে না। অব্রের মা এগিয়ে এসে তেড়ে প্রশ্ন করলেন, তুমি তো অন্য কাউকে বিয়ে করেই ফেলেছ, তো এখন তো অব্র এবং মেহবিনের বিয়েতে কোনোরূপ বাধা দিতে পারো না তুমি। ডিভোর্সের প্রসেসিং চলছে, ফাইন, বিয়েটা 3 মাস পরেই হবে, যখন ডিভোর্সটা কার্যকর হবে। কাকিমণি, তাহলে বিয়ের প্রসঙ্গটা না হয় 3 মাস পরেই দেখা যাবে, ওকে? কথাটি বলেই আরহাম মেহবিনের হাত ধরে বাইরে নিয়ে যেতে চাইলে পেছন থেকে অব্র চেঁচিয়ে মেহবিনকে উদ্দেশ্য করে বলে, মেহু, তুমি কোনো চিন্তা করো না, 3 মাসের ব্যাপার তো, 3 মাস পরেই আমি তোমাকে বিয়ে করব। তখন দেখব আরহাম হাসান তালুকদার কি করে আটকায় আমাদের বিয়ে। আরহাম তৎক্ষণাৎ মেহবিনের হাত ছেড়ে অব্রের কাছে গিয়ে অব্রের জ্যাকেটের কলার ঠিক করতে করতে অব্রের কানে ফিসফিসিয়ে বলে, অভ্র, আমার প্রেয়সীর দিকে নজর দিবি না। আগেও বলেছিলাম, এখনও বলছি, না হলে ইউ হ্যাভ টু পে ফর দিস। আরহাম হাসান তালুকদার ওয়ার্নিং একবারই দেয়, মাইন্ড ইট। কথাটি বলে অব্রের কলার ছেড়ে দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায় আরহাম। অব্র নিজের হাত শক্ত করে মুঠোয় নিয়ে স্মিত হেসে বলে, অভ্র তালুকদারের থেকে শিকার কেড়ে নেওয়া এত সহজ নয় আরহাম। গাড়িতে মেহবিনকে পাশে বসিয়ে নিজের মতো করে ড্রাইভ করে যাচ্ছে আরহাম। হিসাব সব গুলিয়ে যাচ্ছে মেহবিনের। অব্রের হুট করে দেশে ফিরে আসা, তার মধ্যে আরহামের হঠাৎ এমন কাণ্ড, সব কিছু মিলিয়ে বেশ চিন্তিত মেহবিন। খুব আনন্দ হচ্ছে না তোমার? যার জন্য এত অপেক্ষা করছিলে সে ফিরে এসেছে, কিন্তু আফসোস মাঝখানে আমি চলে এলাম। এতক্ষণের ঘটনা নীরব দর্শকের ন্যায় রেখে গেলেও বর্তমানে আরহামের খোঁচানো কথা নিজেকে নিশ্চুপ করতে পারল না। মনে পড়ে গেল আরহাম এবং মায়রার ঘনিষ্ঠ মুহূর্তগুলো। মেহবিন কিছুটা চেঁচিয়েই জবাব দিল, আমি অফ্রকে ভালোবাসি। হ্যাঁ, আমি খুশি হয়েছে, তাতে আপনার কি?
মুক্তি দিচ্ছেন না কেন আমাকে? নিচে তো বিয়ে করে দিব্যি বউ নিয়ে সুখে আছেন, আমি করলেই দোষ। আরহামের মুখশ্রী রাগে টকটকে লাল আভাতে আচ্ছন্ন হয়ে গেল। সে শান্ত গলায় বলল, মেহবিন স্টপ। মেহবিন যেন থামলই না। সে তার সব ক্ষোভ উপরে গিয়ে বলল, কেন থামবো আমি? আপনি আমাকে দয়া করে মুক্তি দিন। আমি পাচ্ছি না আপনার বন্দিনী হয়ে থাকতে। আমিও মানুষ আরহাম সাহেব, আর কত সহ্য করব আমি? আমি যদি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাই তাতে দোষের কি? আরহাম সহ্য করতে না পেরে গাড়ি থামিয়ে মেহবিনের কোমর টেনে নিজের কাছে এনে নেয়। অতঃপর মেহবিনের ললাটে নিজের ললাটে ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলে, তোমাকে আজীবন আমার মনের গহীনে বন্দিনী হয়ে থাকতে হবে মেহবিন। আরহাম মেহবিনের কোমর পেঁচিয়ে নিজের সাথে মিশিয়ে রেখেছে। তার গরম নিঃশ্বাস মেহবিনের পিঠে ছুঁয়ে যাচ্ছে বারংবার। মেহবিন ধীর গলায় কাঁপা কাঁপা সুরে বলল, আরহাম সাহেব ছাড়ুন, ব্যথা পাচ্ছি। আরহাম ছাড়ল না। কিছুক্ষণ অনুভব করলো তার প্রেয়সীর বুকের স্পন্দন, যার প্রতিনিয়ত কম্পিত হচ্ছে বারংবার। আরহাম মেহবিনের দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করলো। ভয়ার্থ মুখশ্রী, কাঁপা কাঁপা অধর জোড়া, নেত্রপল্লবে বিরাজমান ভয়ানক নেশা, যা আরহামকে বর্তমানে আকর্ষণ করছে। আরহাম নিজেকে নিয়ন্ত্রণ করে মেহবিনকে ছেড়ে দিয়ে গাড়ি থেকে বেরিয়ে গেল, নয়তো সে ভয়ানক কাণ্ড ঘটিয়ে ফেলবে। মেহবিন বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলল। আরহামের অদ্ভুত আচরণ তার কাছে সুবিধার ঠেকল না। সে জানালা দিয়ে আরহামের দিকে তাকালো। আরহাম একটা বোতল হাতে নিয়ে তা থেকে পানি ঢক ঢক করে পান করলো। অতঃপর মুখে ভালো করে ছিটিয়ে নিল। মেহবিন শুধু নীরব দর্শকের ন্যায় পর্যবেক্ষণ করে গেল। মেহবিনও গাড়ি থেকে বেরিয়ে আরহামের পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়ে দিল, কেন করছেন এইসব? আরহাম বোতলটা এগিয়ে দিল মেহবিনের দিকে। মেহবিন নিল না। পানি খেয়ে নাও। স্টুপিড মেয়েদের মাথায় জটিল হিসাব ঢুকবে না, এলোমেলো লাগবে তোমার। হিসাব খুঁজতে গিয়ে তলিয়ে যাবে। মেহবিনের কাছে আরহামের কথা অদ্ভুত ঠেকল। মেহবিন যেতে নিলে আরহাম মেহবিনের হাত আঁকড়ে ধরে। মেহবিন আরহামের দিকে তাকাতেই আরহাম অসহায় আঁখি জোড়ায় তড়িৎ গতিতে পলক ফেলে শুধায়, আমি না হয় বলতে পারি না, তাই বলে কি তুমি বুঝবে না? কতটা ব্যথা, কতটা আবেগ ছিল কথাটিতে। না চাইতেও মেহবিনের আঁখি জোড়া ছলছল হয়ে ওঠে। নিজেকে অসহায় লাগছে তার। বুঝতে গিয়েও বুঝতে পারছে না। তার মস্তিষ্কে শুধুমাত্র মায়েরা এবং আরহামের ঘনিষ্ঠ মুহূর্তগুলো হাতছানি দিচ্ছে। আরহাম তার হাত জোড়া ছেড়ে দিয়ে হতাশ সুরে বলল, গাড়িতে উঠে বসো মেহবিন। মেহবিন দ্বিরুক্তি দেখালো না, চুপচাপ গাড়িতে বসে পড়ল। অন্তু তালুকদার বাড়িতে এসে জানতে পারলো মেহবিন বাড়িতে নেই। তাই আরহামের মায়ের অনুমতি নিয়ে এসে মেহবিনের ঘরে গিয়ে মেহবিনের ঘরটা ঘুরে দেখছে। আরহামদের বাড়ির প্রতিটি ঘর যেন এক একটা বড় বড় ড্রয়িং রুমের ন্যায়। একসাথে অনেকগুলো মানুষ একটি করে খুবই সহজেই থাকতে পারবে। অন্তু গিয়ে মেহবিনের বারান্দায় দাঁড়িয়ে চারিপাশটা ভালো করে পর্যবেক্ষণ করলো। আরিয়ান মেহবিনের ঘরে এসেছিল মেহবিনের সাথে গল্প করতে। মেহবিনকে ঘরে না পেয়ে বারান্দার সামনে গিয়ে দেখতে পেল অন্তু অপর দিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অন্তু এবং মেহবিনের শারীরিক গঠনে কিছুটা মিল থাকায় আরিয়ান অন্তুকে মেহবিন ভেবে আদেশের সুরে বলল, মেহু, তোর একমাত্র এক্স দেব সারাদিন খাটুনি করে বাসায় ফিরল, অথচ তুই নাকি বারান্দায় বসে আছিস। যা গিয়ে আমার জন্য কফি করে নিয়ে আয়। আরিয়ানের কথায় অন্তুর মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। আরিয়ানের কথা সে অনেক শুনেছে। সে নাকি কলেজের ক্রাশ বয়। আরিয়ানের গলার স্বর শুনে সে বুঝে ফেলেছে আরিয়ান স্বয়ং তার পিছনে দাঁড়িয়ে আছে। সে খানিকটা কেশে গলার স্বর কিছুটা চিকন করে শুধলো, অসভ্য ছেলে, এক্স ভাবি হই আর প্রেজেন্ট ভাবি হই। ভাবি তো তাকে অর্ডার করছিস? এত বড় স্পর্ধা তোর? এক্ষুনি পা ধরে মাপ চা, নাহলে ফোপেকে গিয়ে তোর নামে নালিশ করিয়ে গালে থাপ্পড় লাগাবো। কথাটি বলে মাপ চাওয়ানোর জন্যে অন্তু নিজের পা পেছন থেকে বাড়িয়ে দেয়। আরিয়ান গলার স্বর শুনে অনায়াসে বুঝতে পারে মেহবিন নয়, তার সাথে অন্তু ফাজলামি করেছে। রাহেলার থেকে শুনেছিল সে মেহবিনের সাথে দেখা করতে অন্তু এসেছে। আরিয়ানও দুষ্টুমি করে বলে ওঠে, এক্স ভাবি যেহেতু বলেছে তাহলে তো মাফ চাইতেই হয়। কথাটি বলেই আরিয়ান পিছন থেকে অন্তুর পা টেনে ধরে। টান সামলাতে না পেরে মেঝেতে পড়ে গিয়ে কোমরে হাত দিয়ে মাগো বলে চেঁচিয়ে ওঠে অন্তু। খিলখিলে হেসে ওঠে আরিয়ান। অন্তু এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আরিয়ানের হাসি মাখা মুখশ্রীখানা দেখে। বর্ষাকালের ছোট্ট একটি অংশে একটি তিল দৃশ্যমান।
যা হাসলে সুস্পষ্ট হয়ে ওঠে। বেশ সুন্দর লাগে দৃশ্যটি। ছেলেদের বুঝি হাসলে এত সুন্দর লাগে? আরিয়ান হাসতে হাসতে খেয়াল করলো অন্তুর গালে হাত দিয়ে বসে আছে। আরিয়ান কিছুটা ঝুঁকে অন্তুর মাথা আলতো করে মেরে বলল, আরিয়ান হাসান তালুকদারের সাথে চালাকি করে কোনো লাভ নেই, বুঝলে মিস? আরিয়ানের কথার মাঝেই মেহবিন তার ঘরে প্রবেশ করে আরিয়ান এবং অন্তুকে মেঝেতে দেখে প্রশ্ন করে, অন্তু তুই কখন এলি? আর আরিয়ান, তোরা এইভাবে মেঝেতে কি করছিস? আরিয়ান দ্রুত উঠে যায়। মেহবিন হাত ধরে অন্তু উঠে দাঁড়ায়। আরিয়ান হাসতে হাসতে জবাব দেয়, তোর গাধা বান্ধবী দ্য গ্রেট আরিয়ান হাসান তালুকদারকে বোকা বানাতে চেয়েছিল, কিন্তু নিজেই কেমন বোকা বনে গেছে দেখ। জাস্ট আ ব্লাডি ফুলেশ। রাগে ফুঁসতে ফুঁসতে অন্তু মাথা নিচু করে চেঁচিয়ে জবাব দেয়, আমাকে একদম অপমান করবেন না আরিয়ান ভাইয়া, একদম চুপ করুন। মেহবিন কিছু না বুঝতে পেরে বলল, এখানে হচ্ছেটা কি আমাকে কেউ ক্লিয়ার করে বলবে? অন্তু তুই কি করেছিস? অন্তু মুখ ঘুরিয়ে জবাব দিল, তোর এত কিছু শুনতে হবে না। আরিয়ান আর এক দফা হেসে উঠে কোমরে হাত রেখে তাদের কথার মাঝেই নিচ থেকে, স্টুপিড মেয়ে, কোথায় তুমি? কথাটি ভেসে ওঠে। মেহবিনের বুঝতে বাকি নেই আরহাম তাকে ডাকছে। এই লোক ছাড়া তাকে স্টুপিড বলে সম্বোধন কে বা করবে? তাই মেহবিন সহ আরিয়ান এবং অন্তু নিচে নেমে আসে। মেহবিনকে নিচে নামতে দেখে আরহাম মেহবিনের হাতে একটা বড় প্যাকেট ধরিয়ে বলে, তোমার যে কালকে থেকে মাইগ্রেনের ব্যথা উঠেছে, কাউকে জানাওনি কেন? রাহেলার থেকে আমাকে জানতে হলো। নিজের খেয়াল রাখতে পারো না নাকি? স্টুপিড কোথাকার। মেহবিন প্যাকেটে হাত দেখতে পায় তাতে কিছু মাইগ্রেনের ওষুধ আছে। মেহবিন নাক উঁচিয়ে আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, আরিয়ান, তোর ভাইকে বলে দে নিজের বউকে নিয়ে যেন ব্যস্ত থাকে, আমার ব্যাপারে যেন নাকটাক একটু কম গলায়। হুম, আমি কারো ব্যাপারে নাক গলাচ্ছি না। তুমি যেহেতু আমার বাড়িতে আছো, সুতরাং এইটা আমার একটা কর্তব্যের মধ্যে পড়ে। আমার আমানত হিসেবে তুমি আছো আমার কাছে। আমানতের খেয়ানত কি করে করি? আর যাই হোক, আরহাম হাসান তালুকদার নিজের ডিউটি খুব ভালোভাবে ফুলফিল করতে পারে, ইউনো। আরহামের কথা শুনে মনটা বেজায় খারাপ হয়ে যায় মেহবিনের। আরহামের কাছে সে শুধুই দায়িত্ব, কিন্তু কেনই দায়িত্ব বয়ে বেড়াচ্ছে আরহাম? কেনই বা অব্রের কাছে তাকে ফিরে যেতে দিল না সে? আরহাম সুখে থাকুক তার স্ত্রীকে নিয়ে। মেহবিন তো চায় আরহাম ভালো থাকুক, তবে আরহাম তার ভালো থাকার মাঝখানে কেন মেহবিনকে দেয়াল হিসেবে তৈরি করছে? মেহবিন তো চাইনি আরহাম ভাবুক। মেহবিনের দিকে তাকিয়ে আনমনে বলে ওঠে, অ্যাটলিস্ট আরহাম তার নিজের মানুষদের খুব যত্ন করে আগলে রাখতে জানে। তুমি কি তা বুঝো, স্টুপিড মেয়ে? মেহবিন হয়তো শুনেছে কথাটি, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফ্যাল ফ্যালে দৃষ্টিতে তাকিয়ে রইল। আরিয়ান মুচকি হাসলো। অন্তু কিছু বুঝতে পারল না। আরহাম সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সকালে নাস্তা করার সময় আরহামকে নাস্তা পরিবেশন করে মায়েরা আরহামের পাশে বসে পড়ে। রাহেলা এসে আরিয়ান এবং মেহবিনের নাস্তা দিয়ে যায়। শিরিন বেগম অসুস্থ থাকায় তার ঘরে নাস্তা পাঠানো হয়েছে। নাস্তা খেতে খেতেই মায়েরা আবদার জুড়ে বসে আরহামের কাছে। আরহাম ডার্লিং, আমার কিছু শপিং করার দরকার, তাই আমি ঠিক করেছি আজকে সারাদিন তুমি এবং আমি শপিং করব। আরহাম মায়েরার চুলগুলো কানে গুজে দিয়ে বলে, ওকে। তারপর শপিং শেষে একটা ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাক, কি বলো? মায়েরা ইয়াহু বলে চেঁচিয়ে ওঠে। আরিয়ান তাচ্ছিল্য হাসি দিয়ে নাস্তা করতে থাকে। আরহাম তাকায় মেহবিনের দিকে। সে এক দৃষ্টিতে নাস্তার প্লেটের দিকে তাকে নাস্তা করে যাচ্ছে, যেন তার সামনে কেউই নেই, প্রতিক্রিয়াহীন একজন রমণী। তখনই সেখানে উপস্থিত হয় অব্র। বর্তমান স্বামীর সামনে ভালোবাসার মানুষ এসে ফুট করে হাত ধরলে সেই পরিস্থিতি কেমন বিচ্ছিরি হতে পারে তা আরহামের মুখশ্রী দেখলেই স্পষ্ট ধারণা করা যায়। অব্র হুট করে এসে মেহবিনের হাত ধরে বলে ওঠে, মেহবিন চলো, বেশি দেরি করা যাবে না। অব্রকে হুট করে আসতে দেখে মেহবিনও কিছুটা ভ্যাবাচাকা খেয়ে যায়। আরহাম হাত শক্ত করে দাঁড়িয়ে অব্রের শার্ট এক প্রকার টেনেই মেহবিনের থেকে সরিয়ে নিজের সামনাসামনি দাঁড় করিয়ে অধরের অন্তঃস্থলে জোরপূর্বক হাসির রেখা ফুটিয়ে বলে, দেশে ফিরে প্রথমবার আমাদের বাড়িতে এলি তুই, এসেই ভাইদের রেখে ভাবির কাছে চলে এসেছিস। এটা কেমন কথা? ভাবি এতই আপন হয়ে গেল? আরহামের সাথে আরিয়ানও তাল মিলিয়ে বলে, এখন তো মেহবিন ভাবি তোর শখ হয়ে গেল, কিন্তু আমরা যে তোর দুইটা ভাইও আছি সেদিকে একটু খেয়াল আছে তোর? মেহবিনকে ভাবি সম্বোধন করায় কিছুটা আকাশ থেকে যেন পড়ল অব্র।
অবাক হয়ে প্রশ্ন করে। ভাবি? কে ভাবি? আরিয়ান খাবার খেতে খেতে বলে। কেন তুই জানিস না? ভাইয়া এবং মেহবাবি জাস্ট ডিভোর্সের প্রসেসিং চলছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে ডিভোর্সটা হয়নি। হ্যাঁ, সো সেই হিসেবে মেহু হলো তোর ভাবি আর তুই হলি তার আদরের দেবরজি। অব্র আরিয়ান কথা শুনে অব্র আরহামের দিকে রাগান্বিতভাবে তাকাতেই আরহাম বাঁকা হাসি দিয়ে বলল, তা মেহুর আদরের দেবর জি, ভাবিকে নিয়ে কোথায় যেতে চাচ্ছিলে তুমি এত সকাল সকাল? আমাকে এখন তোকে কৈফিয়ত দিতে হবে? আঙ্গুল উঁচিয়ে আরহামকে প্রশ্ন করে অব্র। সে আঙ্গুল হাত দিয়ে নামিয়ে ধীর গলায় আরহাম বলে, তোর বড্ড সাহস হয়ে গেছে অব্র। আরহাম হাসান তালুকদারকে আঙুল উঁচিয়ে প্রশ্ন করছিস? বেশি স্পর্ধা কিন্তু ভালো না। আর হ্যাঁ, দিতে হবে। মেহবিন এখনও আইনত আমার স্ত্রী। মেহবিন বুঝতে পারলো সে এখন কিছু না বললে দুই ভাইয়ের মাঝে বেশ বড় সড়ো ঝগড়া লেগে যাবে। মায়েরা শুধুমাত্র ঠায় বসে নীরব দর্শকের মতো দেখে যাচ্ছে সবকিছু। মেহবিন উঠে আরহাম এবং অব্রের মাঝখানে দাঁড়িয়ে বলে, হ্যাঁ, আইনত হয়তো আমি এখনো স্ত্রী, কিন্তু 3 মাস পরেই এই কাগজ কলমের সম্পর্ক থেকে আমি মুক্ত হব। সত্যমতে আমি ফিরে যাব অফ্র ভাইয়ের কাছে। কথাটি শুনেই আরহাম হাত মুঠো করে শক্ত করে ফেলে। অব্র তৃপ্তির হাসি হাসে। মেহবিন নিজেকে শক্ত করে অব্রকে উদ্দেশ্য করে বলে, অফ্র ভাইয়া, আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। মেহবিন উপরে চলে যেতে নিলেই আরিয়ান মেহবিনের সামনে এসে শুধায়, কিন্তু এত সকালে অভ্র ভাইয়ের সাথে কোথায় যাচ্ছিস? আমার কিছু বই কিনতে পুরন ঢাকার দিকে যেতে হবে, এত দূরে একা যাব না, তাই অফ্র ভাইয়াকে বললাম। তাছাড়া আমাদের তো কিছুটা সময় কাটানো প্রয়োজন, বিয়ের আগে, তাই না? কথাটি বলে সোজা উপরে চলে গেল মেহবিন। একটিবার আরহামের দিকে ফিরেও তাকালো না। আরহামের দৃষ্টি মেহবিনের দিকে, কিন্তু মেহবিন সোজা উপরে চলে গেল। মেহবিন কাল রাতে কঠোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এইভাবে যন্ত্রণা নিয়ে কতদিন থাকবে সে? আরহাম তো তাকে ডিভোর্স দিয়ে তারই সামনে স্ত্রীকে নিয়ে সুখে সংসার করছে, তাহলে সে কেন পারবে না? অবশ্যই পারবে। তাছাড়া অব্রের সাথে তো শুরু থেকেই তার বিয়ে ঠিক হয়েছিল। সে রেডি হয়ে নিচে গিয়ে অব্রের সামনে গিয়ে বলে, চলুন, আমি রেডি। অব্র হাসি মুখে মেহবিনকে নিয়ে বেরিয়ে যায়। আরিয়ানও নাস্তা করে নিজের ঘরের দিকে চলে যায়। সে বুঝতে পারছে তার ভাইয়ের মনে কতটা ভয়ঙ্কর দুর্যোগ চলছে। না পারছে রইতে, না পারছে সইতে। আরহাম তার হাতে থাকা গ্লাসটা ফেলে দিয়ে উপরে চলে যায়। সে চাইলেই এখন মেহবিনকে আটকাতে পারত, কিন্তু সে পারবে না। এতেই মেহবিনেরই ক্ষতি হতে পারে। চারদিকে শত্রুপক্ষ নজরে রেখেছে সবকিছু। আরহাম জানালা দিয়ে দেখতে পেল মেহবিন এবং অব্র এক প্রকার হাসতে হাসতে বেরিয়ে যাচ্ছে। অব্রের গাড়িতে উঠে যায় মেহবিন। অব্র গাড়িতে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। মেহবিনও বুঝতে পেরেছে আরহাম তাদের দিকেই তাকিয়ে আছে। মেহবিন খুব ভালো করেই জানে আরহাম তাকে একা ছাড়বে না। সে ঠিকই তার দেহরক্ষীকে গোপনে অব্র এবং তার পিছনে পাঠিয়ে দিবে। তবে কি আরহামের মনেও তার বসবাস রয়েছে? তাহলে আরহাম কেন তার সাথে এমন করছে? কেন করলো মায়েরাকে বিয়ে? যতবারই প্রশ্নগুলো হাতছানি দিচ্ছে তার মস্তিষ্কে, সে ততবারই নিরুত্তর হয়ে যাচ্ছে। অপরদিকে মায়েরা আরহামের পাশে দাঁড়িয়ে অবাক হয়ে প্রশ্ন করে, তাকে আটকাবে না? তাকে আটকানোর সাধ্যি আমার নেই। আরহামের গম্ভীর উত্তর। এত ভালোবাসো কেন তাকে? আরহাম স্মিত হেসে বলে, কারণ আমার মনের গহিনী সে, আমার মনের গহিনী শুধু তারই বসবাস। কথাটি বলেই আরহাম বেরিয়ে যায়। আরহাম তার স্টাডি রুমে গিয়ে তার বক্স থেকে একটা চিঠিটি বের করে। চিঠি বললে ভুল হবে, এক প্রকার হুমকির চিঠি পাইছে। মেহবিন এবং তার বিয়ের দিনই। তাতে লেখা ছিল, আরহাম হাসান তালুকদার, নিজের ধ্বংসের জন্য প্রস্তুত হও। তোমার সব থেকে প্রিয় জিনিসকে তোমার থেকে কেড়ে নিব। তার মৃত্যু নিজ চোখে দেখবে তুমি। তুমিও বুঝবে নিজের সব থেকে প্রিয়জনকে হারানোর বেদনা কতটা কষ্টের। ধীরে ধীরে মরবে তুমি। অফিসার আরহাম হাসান তালুকদার, প্রস্তুত হও। 3 মাস সময় আছে তোমার হাতে। আরহাম চিঠিটা পড়েই বুঝতে পেরেছিল তার খুব কাছের কাউকে তার কোনো শত্রু কেড়ে নিতে চাইছে। মায়ের পরে আরহামের কাছে সব থেকে কাছের তার প্রেয়সী মেহবিন, সেই ছোটবেলা থেকে। স্বাভাবিকভাবে আরহামের মায়ের আয়ু সাময়িক, তিনি ক্যান্সারে এমনিতেই মারা যাবে। স্বাভাবিকভাবে মেহবিনকে তার শত্রু টার্গেটে রেখেছে। কিন্তু কে সেই শত্রু? তার কোনো আপনজনকে কেড়ে নিয়েছিল আরহাম? আরহামের কাছে কোনো উত্তর নেই। সেই শত্রুকে যথাসম্ভব ধরতে হবে। তাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না মেহবিন আরহামের সব থেকে বড় দুর্বলতা। আরহাম বিড়বিড়িয়ে বলে ওঠে, আমার হাতে 3 মাস সময় আছে, তার মধ্যে ওই কালপ্রিটটাকে ধরতে হবে। বাট হাউ? কোনো ক্লু খুঁজে পাচ্ছি না। আরহাম ভাবতে পারল না
উঠে দাঁড়িয়ে শার্ট গায়ে জড়িয়ে বেরিয়ে গেল। বইয়ের স্টোরে এসে একের পর এক বই তুলে নিয়ে তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেহবিন। অব্র অস্থির হয়ে মেহবিনের আশপাশে ঘুরছে। মেহবিন এমনভাবে বই পড়ছে যেন অব্র তার পাশে দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়ালই নেই। অথচ মেহবিন এমন ছিল না, সে সর্বদা অব্রের মনোযোগ আকর্ষণ করতে চাইতো। অব্র কিছুটা ধীর গলায় মেহবিনকে শুধালো, কয়েকদিন পর তো আমাদের বিয়ে, তুমি কি এখনো আমার থেকে দূরে থাকবে মেহবিন? চলো কিছুটা সময় আমরা নিজের মতো করে কাটিয়ে নেই। আজকে ক্যান্ডেল নাইট ডিনার হলে কেমন হয়? কথাটি বলে অব্র মেহবিনের হাত ধরতে চাইলে মেহবিন চট করে তা সরিয়ে ফেলে। বিরক্তির সহিত বলে, বিয়ে এখনো অনেক দূর, এখন কি এতটা ক্লোজ হওয়াটা ঠিক? অফরো ভাইয়া। অব্র মুখ ঘুরিয়ে ফেলল। মেহবিন অব্রকে গুরুত্ব দিল না। সে চট করে বলল, অফরো ভাই, আপনার মনে হুট করে আমার জন্য ভালোবাসার উৎপত্তি কি করে হলো, তাও আমার বিয়ের পরে? মেহবিনের সন্দেহহীন প্রশ্নের জবাবে অব্র অবাক হয়ে উত্তর বলল, তোমাকে তো বলেছিলাম মেহবিন, তোমার থেকে দূরে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি আমি কতটা ভালোবাসি। তাছাড়া আমাদের বিয়ে তো অনেক আগে থেকেই ঠিক হয়েছিল। মাঝখান থেকে আরহাম এসে। অব্রের কথার মাঝেই মেহবিন হাত দিয়ে তাকে থামিয়ে কিছুটা তাচ্ছিলের হাসি দিয়ে শুধায়, বুঝলাম। অফরো ভাই, আমার প্রচণ্ড পানি পান করতে ইচ্ছে করছে, চট করে একটা পানির বোতল কিনে নিয়ে আসুন। আমি এখনই নিয়ে আসছি। কথাটি বলেই অব্র স্টোর থেকে বেরিয়ে যায়। অব্র বেরিয়ে যেতে মেহবিন স্টোরের আর এক পাশে গিয়ে পেছনে ঘুরে থাকা ব্যক্তির পিছনে গিয়ে দাঁড়ায়, যিনি এক প্রকার বই কেনার ভান ধরে বই হাতে দাঁড়িয়ে আছে। মেহবিন কিছুটা কেশে বলল, আরহাম সাহেব, আপনার বউ কি জানে আপনি আপনার সব কাজ ফেলে আপনার প্রাক্তন বউকে পাহারা দেওয়ার জন্য বইয়ের দোকানে ঘুরে বেড়াচ্ছেন? প্রাক্তন বউ তার প্রেমিকের সাথে কিভাবে নিজেদের মতো সময় কাটাচ্ছে তার নজর রাখতে এসেছেন বুঝি আরহাম সাহেব? মেহবিনের প্রশ্নে কাঁচতে কাঁচতে আরহামের হাত থেকে বই পড়ে যায়। সে হয়তো আশা করেনি মেহবিন তাকে এতটা দ্রুত সময়ে চিনে ফেলবে। মেহবিন আরহামের ভয়াত্ম মুখশ্রী দেখে মুখ চেপে হাসে। আরহাম দ্রুত বইখানা তুলে মেহবিনকে হাসতে দেখে ক্ষিপ্ত গলায় প্রশ্ন করে, হাসছো কেন স্টুপিডের মতো? কারণ আপনার ভাষ্য মতে আমি স্টুপিড, তাই। কিন্তু আপনি প্রথমে বলুন, আপনি অফিসে না গিয়ে আমার উপর গোয়েন্দাগিরি করছেন কেন? আরহাম পকেটে হাত রেখে কিছুটা ভাব নেই ঠোঁটের কোণে আলতো হাসি ফুটিয়ে বলে, আমার এত ফালতু সময় ওয়েস্ট করার মতো সময় নেই যে তোমার উপর নজরদারি করব। আমি জাস্ট আপনি জাস্ট মেহবিন ভ্রু কুঁচকে প্রশ্ন করে আরহামকে, ফের প্রশ্ন করে মেহবিন। আরহাম তার হাতে থাকা উপন্যাসের বইটা দেখে বলে, মায়েরার নাকি খুব বই পড়ার শখ হয়েছে, তাই এসেছিলাম কিনতে। তা সেই বই তো লোকাল এরিয়া থেকেই নিতে পারতেন, হঠাৎ পুরান ঢাকায় কেন আসলেন? না, আসলে একটা ক্লায়েন্ট মিটিংয়ে এদিকে এসেছিলাম, তাই আর কি এই দোকান থেকে ঢুকে পড়েছিলাম। হঠাৎ এইদিকে মিটিং পড়লো কেন? আরহাম মেহবিনের পুলিশের ন্যায় জেরাতে কিছুটা নয় বেশ বিরক্ত। আরহাম একজন ক্রাইম অফিসার হয়ে স্টুপিড মেয়েটার ভেড়া জেরা নিতে পারছে না। আরহামের ভেবাচাকা মুখশ্রী দেখে বেশ মজা পাচ্ছে মেহবিন। সে মুখ চেপে হাসছে। আরহাম আঙ্গুল তাক করে মেহবিনকে কিছু বলার পূর্বেই সেখানে বোতল হাতে নিয়ে অব্র উপস্থিত হয়। আরহামকে যেন এই মুহূর্তে দেখে বেশ অবাক। সে অবাক হয়েই প্রশ্ন করে, এখানে কি করছিস তুই? আমার যতটুকু ধারণা এই সবটা তোর নয়, সো আমি এখানে কি করছি আর তার কোনো কৈফিয়ত তোকে দিব না। আরহামের থেকে এমন উত্তর পেয়ে অব্রর রাগে দাঁত কটমট করে বলে, মেহবিন চলো, আজকে আমরা সারাদিন ঘুরে রাতে ক্যান্ডেল নাইট ডিনারে যাব। মেহবিনও আরহামকে এক প্রকার শুনিয়ে জবাব দেয়, হ্যাঁ যাওয়া চাই, চলুন। মেহবিনের উত্তর পেয়ে অব্র মেহবিনের হাত ধরলে তাতে বাঁধ সেধে অব্রের থেকে মেহবিনের হাত ছাড়িয়ে নেয়। অব্র ভুল নাড়িয়ে প্রশ্ন করলো, এইটা কি হলো? আগেই বলেছিলাম বড় ভাবি হয়, যখন তখন হাত ধরবি না, তাও দেখছি তুই বারবার কথার অবাধ্য হচ্ছিস। হাতকে আস্ত রাখতে চাইছিস না? আরহাম শেষের কথাটি খুব আস্তে করে বলায় মেহবিন শুনতে পায় না। অব্র হাত নামিয়ে হুমকিতে এক প্রকার দমে যায়। আরহামের স্বভাব সে জানে, সহজে রেগে যায় না। রেগে গেলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। মেহবিন আরহাম এবং অব্রের মাঝে দাঁড়িয়ে আরহামের দিকে রাগান্বিতভাবে তাকিয়ে বলে, আপনার সমস্যাটা কি বলুন তো? বন্দি তো করেই রেখেছেন, এখন কি আমাকে ঘুরতেও দিবেন না? আরহাম প্রশ্নের জবাবে মুচকি হেসে বলে, দিব তো, কিন্তু তোমরা দুজন না, আমরা তিনজন।
অব্র সঙ্গে সঙ্গে বলে ওঠে, হোয়াট? মেহবিন অবাক হয়ে তাকিয়ে থাকে। আরহাম অব্রের কাঁধে হাত রেখে বলে, এত অবাক হওয়ার কি আছে ভাই? এতদিন পরে দেশে ফিরে শুধু ভাবির সাথেই ঘুরলে চলবে? ভাইয়ের সাথেও তো ঘুরতে হবে, ভাইকেও টাইম দিতে হবে। তাছাড়া ক্লায়েন্টের সাথে মিটিং করে আমি এখন ফ্রি, সো আমরা একসাথে একদিন ঘুরতেই পারি, তাই না? মেহবিনের আরহামের কথা শুনে কিছুটা তীক্ষ্ণ গলায় খোঁচা মেরে শুধালো, কিন্তু আপনার মায়েরা ডার্লিং কোথায়? সে আপাতত তার পাপার বাড়িতে গিয়েছে, আর আমি আমার ভাইয়ের সাথে একটা দিন স্পেন্ড করব, তাতে কে কি বলবে? আরহামের জবাবে মেহবিন থেমে যায়। অব্র শক্ত মুখশ্রীতে দাঁড়িয়ে থাকে। তার সব প্ল্যানের মধ্যে আরহাম যেন এসে জল ঢেলে দিয়েছে। কিছু বলতেও পারছে না, মুখ খিচে দাঁড়িয়ে রইল সে। আরহাম তা দেখে বাঁকা হাসলো। মেহবিনের নজরে তা এড়ালো না। মায়েরা আরহামের মায়ের ঘরে এসে দরজায় টোকা দেয়। দরজার শব্দ অনুসরণ করে আরহামের মা মায়েরাকে দেখে বলে, মায়েরা, তুমি তোমার বাবার বাড়ি থেকে এসেছো, কেমন আছে তিনি? মায়েরার মা নেই, বাবা আছেন শুধু। ব্যবসার কাজে বিদেশে ঘুরে বেড়ান। কাল রাতে বাংলাদেশে এসেছেন। বাবা এসেছে শুনে বাবাকে দেখতে ছুটে গিয়েছিল মায়েরা। মায়েরা শিরিন বেগমের পাশে বসে বলে, আলহামদুলিল্লাহ ভালো। আন্টি, আপনার এখন শরীর কেমন? শিরিন বেগম হতাশ হয়ে বললেন, আগের থেকে ভালো। কিছুক্ষণ পরে আরিয়ানের সাথে হসপিটালে যাব। কী সব ট্রিটমেন্ট নাকি শুরু করবে। আরিয়ান যতই চেষ্টা করুক, আমি তো জানি আমার হাতে সময় একদমই নেই। মেহবিনকে ছোটবেলা থেকে নিজের ছেলের বউ করার ইচ্ছে ছিল। ভালোই ভালোই বিপদটা কেটে গেলে আরহাম এবং মেহবিনের সুখের একটা সংসার হবে। ওদের সুখে দেখলে শান্তিতে মরতে অন্তত পারবো। মায়েরা শিরিন বেগমের কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে প্রশ্ন করলো, আপনার শেষ ইচ্ছে ছিল মেহবিনকে নিজের ছেলের বউ হিসেবে দেখে যাওয়া, কিন্তু কেন? হঠাৎ এমন কেন? হঠাৎ এমন প্রশ্ন করলে যে মা? না মানে আপনার কেন মনে হলো না মেহবিনের থেকে হয়তো অন্য কেউ আপনার ছেলের বউ হওয়ার যোগ্যতা রাখে? কথাটি বলেই মাথা নুইয়ে ফেলল মায়েরা। শিরিন বেগম আলতো হেসে নিজের চশমা চোখে দিয়ে পাশে থাকা আরহাম এবং মেহবিনের একটা ছোটবেলার ছবি মায়েরার হাতে দিল। মায়েরা দেখতে পেল দুই ঝুঁটি করা ছোট্ট একটা মিষ্টি মেয়ে গাছের নিচে বসে ফুলের মালা গাচ্ছে। বয়স আনুমানিক 6 থেকে 7 বছর হবে। সেই মেয়েকেই গাছের আড়াল থেকে মুগ্ধ হয়ে 12-13 বছরের কিশোর দেখে যাচ্ছে। পরনে তার স্কুল ড্রেস, এলোমেলো চুল, ফর্সা ঘামার্ত মুখশ্রী। চিনতে পারছো এদের? শিরিন বেগমের প্রশ্নে মায়েরা শিরিন বেগমের দিকে তাকাতেই তিনি জবাব দেন, আমার ছোট্ট আরহাম এবং মেহবিন। ছবিটা মেহবিনের বাবা মানে আমার ভাই তুলেছিল। বাগানটি মেহবিনদের। দুপুরের দিকে ছোট্ট মেহবিন গাছের নিচে বিভিন্ন ফুলের গেঁথে মালা বানাতো। আমার ছোট্ট ছেলেটা সেই দৃশ্য দেখতে স্কুল থেকে ক্লান্ত হয়ে প্রতিদিন ছুটে যেত তার মামুর বাসায়, শুধুমাত্র তার প্রেয়সীকে দেখতে। ছোটবেলা থেকে মেহবিনের প্রতি আলাদা এক টান ছিল আরহামের। অন্য কেউ না বুঝলেও আমি বুঝতাম। আমার ছেলেটা ধীরে ধীরে ভালোবেসে ফেলেছে আমার ছোট্ট মেহুকে। মায়েরা ফের ছবিটার দিকে তাকালো। শিরিন বেগম পুনরায় বলল, আমার ছেলেটা ছোট থেকে চাপা স্বভাবের। অফের সাথে যখন মেহবিনের বিয়ে ঠিক হলো, তখন আমি দেখেছিলাম আমার ছেলেটা কতটা ভেঙে পড়েছিল। বলতে পারতো না, কিন্তু আমি তো মা, আমি অনুভব করেছিলাম মেহুকে ছাড়া আমার ছেলেটা মরে যাবে। তাই শেষ সময়ে ভাইয়ের কাছে মেহুকে চেয়ে বসলাম। বোনের আবদার রেখে ভাইও তার মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিল। কিন্তু হঠাৎ এমন বিপদে সব এলোমেলো হয়ে গেল। জানি না আমার মেহু এবং আরহাম কবে এক হবে। কথাটি বলে শিরিন বেগম দীর্ঘশ্বাস ফেলল। অপরদিকে শপিং মলে আরহাম এবং অব্রের সাথে মেহবিন একটা পর একটা দোকানে ঢুকে নিজের জন্য জামা চুজ করছে, কিন্তু তার কোনো কিছুই পছন্দ হচ্ছে না। অব্র কোনো জামা পছন্দ করে দিলেই আরহাম এক প্রকার নাক ছিটকে তা প্রত্যাখ্যান করে দিয়ে বলে, ছি, তোর চয়েস এত বাজে, এইসব রং স্টুপিড মেয়েকে একদম মানাবে না। মেহবিনেরও অব্রের পছন্দ করা জামাগুলো তেমন পছন্দ হয়নি, তা তার মুখশ্রী দেখলেই বোঝা যাচ্ছে। অব্র কোমরে হাত রেখে বলে, তাহলে কোন রং মানাবে মেহবিনকে? আরহাম তার পাশে থাকা একটা টকটকে সবুজ পাড়ের লাল টকটকে মেহবিনের গায়ে জড়িয়ে ধরে মেহবিনকে আয়নার সামনে দাঁড় করিয়ে বলে, দেখো মেয়ে, তোমায় লাল শাড়িতে খুব সুন্দর লাগছে, তোমাকে লাল শাড়ি পরলে বউ বউ লাগবে। আয়নায় নিজেকে দেখে মেহবিনের অধরের কোণে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যার অর্থ তার পছন্দ হয়েছে। অব্রের একটা ফোন আসায় সে বিরক্ত হয়ে বাইরে চলে যায়। মেহবিন আয়নার সামনে দাঁড়িয়ে ফের আরহামকে প্রশ্ন করে, আমাকে বউ বউ লাগবে বুঝি?
টুকটুকে বউ। আসল বউ নাকি নকল বউ? মনের মতো বউ। সে বউ আবার কেমন বউ? যে বউ আমার মনের গহীনে রয়েছে, যাকে ঘিরে আমার মনে হাজারো স্বপ্ন। কে রয়েছে আপনার মনের গহীনে? হাজারো অভিযোগ তাকে ঘিরে, যে রয়েছে আমার মনের গহীনে। মেহবিনের ইচ্ছে ছিল আরহামের থেকে ডিভোর্স নিয়ে অভ্রের কাছে ফিরে যাওয়া। সে তো আরহামকে নয়, বরং অভ্রকে ভালোবাসে। সে ঠিকও করে ফেলেছে, ডিভোর্সের পরে অর্থাৎ 3 মাস পরে অভ্রকে বিয়ে করবে। তখন আরহাম কি করবে আন্টি? মায়েরার প্রশ্নে কিছুটা নড়ে চড়ে বসে শিরিন বেগম। সত্যিই তো বিয়ের পরে একদিনের জন্যও আরহামকে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি মেহবিন। 3 মাসের সময়টুকু শেষ হয়ে গেলে মেহবিন ঠিকই ফিরে যাবে অব্রের কাছে। তখন কি করবে আরহাম? আরহামের মা চিন্তিত হয়ে প্রশ্ন করলেন মায়েরাকে। কিন্তু মা, ডিভোর্স পেপারটাও তো নকল বানিয়েছে আরহাম। তবে মেহবিন কি করে যাবে? ওদের তো আসলে ডিভোর্সটা হয়নি। মায়েরা আরহামের মায়ের পাশে বসে আরহামের মায়ের হাত ধরে গম্ভীর সুরে জবাব দেয়, ডিভোর্সটা হয়নি, কিন্তু হতে কতক্ষণ? মেহবিন কখনো আরহামকে ভালোবাসেনি। মেহবিনের মন প্রাণ জুড়ে শুধু অভ্র ছিল। যখন বিপদটা কেটে যাবে, তখন সব সত্যি জানার পরেও অভ্রের কাছে ফিরে যেতে মেহবিন আরহামের কাছে জোর করে ডিভোর্স চাইবে। হয়তো মেহবিনকে আরহাম জোর করে আটকাতে পারবে, কিন্তু ভালোবাসা সেটা কি পাবে কখনো? আরহামের কি ভালোবাসা পাওয়ার অধিকার নেই আন্টি? ছেলের ভবিষ্যতের তিক্ত বেদনার কথা চিন্তা করে শিরিন বেগমের মায়ের মন অদ্ভুত এক ভয় প্রবেশ করলো। আরহামের জন্যই তিনি মেহবিনকে বউ করে নিয়ে এসেছিলেন, কিন্তু মেহবিন তো অব্রের জন্য তাকে ছেড়ে দিতে পারে। তখন কি করবে শিরিন বেগম? কি করে সামলাবেন ছেলেকে? নিজের মনকে সামলিয়ে নিম্ন সুরে শিরিন বেগম শুধায়, মেহবিন নিশ্চিত আমার ছেলেকে ভালোবেসে ফেলবে। দেখো, ভালোবাসার হলে আগেই ভালোবাসতো। তা যখন হয়নি, এখন তা হবে, তা কি করে আশা করেন? তাছাড়া এখন তো অভ্র দেশে ফিরে এসেছে। আশা করি আমার কথাটা ভেবে দেখবেন আন্টি। উঠছি এখন, কিছু লাগলে জানাবেন। কথাটি বলে আরহাম এবং মেহবিনের ছোটবেলার ছবিটা খাটের কোনায় সযত্নে রেখে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে গেল মায়েরা। শিরিন বেগম পড়ে গেলেন বেশ দোটানায়। কি করবেন ভেবে পাচ্ছেন না। আরহামের কথা শুনে আরহামের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে রইল মেহবিন। কে রয়েছে আরহামের মনের গহীনে? মায়েরা? মায়েরাই হবে হয়তো। মায়েরা আরহামের স্ত্রী, কিন্তু তবুও মেহবিনের আরহামের মুখ থেকে শুনতে ইচ্ছে হলো, কে সে যে রয়েছে আরহামের মনের গহীনে? মেহবিন হুট করে প্রশ্ন করে বসল, কে রয়েছে আপনার মনের গহীনে? আরহাম স্মিত হেসে জবাব দিল, আমার প্রেয়সী। কে আপনার প্রিয়সী? যাকে আমি ভালোবাসি। ভালোবাসি শব্দটি শুনে বুক ছেদ করে উঠল মেহবিনের। লোকটার মুখে ভালোবাসি শব্দটি কতটা শ্রুতিমধুর শোনাচ্ছে। লোকটা মায়েরাকে ভালোবাসে, তাই তো মায়েরাকে বিয়ে করেছে। লোকটাকে প্রতিদিন মায়েরাকে বলে, মায়েরা আমি তোমাকে ভালোবাসি। কথাটি বুঝি খুব ভালো লাগে মায়েরার। মায়েরা তখন বুঝি নিজেকে ভাগ্যবতী লাগে। হয়তো তখন মেহবিনকে কয়েকশো ধন্যবাদও জানিয়ে দেয় তাদের জীবন থেকে সরে যাওয়ার জন্যে। মেহবিনের নেত্রপল্লব ছলছল হয়ে উঠল, বুক হয়ে উঠল ভারী। আরহাম আয়নার দিয়ে দেখতে পেল তার প্রেয়সীর নেত্রপল্লবে জমে থাকা বেদনাদায়ক অশ্রু। আরহামের ইচ্ছে হলো সেই অশ্রুটুকু সযত্নে মুছিয়ে দিতে, কিন্তু সে নিজেকে দমিয়ে রাখল। মেহবিনের সামনে দাঁড়িয়ে মেহবিনের মাথায় আলতো টোকা মেরে বলল, স্টুপিড মেয়ের মতো কাঁদছো কেন? মেহবিন সঙ্গে সঙ্গে নিজের আঁখি জোড়ার অশ্রু মুছে দ্রুততার সঙ্গে আরহামের কথার বিরোধিতা দেখিয়ে বলল, খুবই কাচ্ছি, বোধহয় ময়লা ঢুকে গেছে। মেহবিনের মিথ্যে কথা ধরতে পেরে আলতো হাসলো আরহাম। স্মিত হেসে জবাব দিল, এত ভাবতো যেও না মেয়ে, তুমি তো স্টুপিড। এত জটিল হিসাব মাথায় ঢুকবে না। উল্টো হিসাবে গডমিল করে ভ্যা ভ্যা করে কেঁদে ফেলবে, যেমন এখন কাঁদছ। ছিচকাদুনি মেয়ে একটা। মেহবিন কোমরে হাত গুজে হাত উঁচিয়ে রেগে তেড়ে গিয়ে প্রশ্ন করলো, কি বললেন? আমি সিসকান্দুনি? ছিচকাদুনিই তো। কথায় কথায় কেঁদে দাও। ধরো টিস্যুটা নিয়ে জল মুছে ফেলো। কথাটি বলে পকেট থেকে টিস্যু বের করে মেহবিনের দিকে আরহাম বাড়িয়ে দিল। মেহবিন দিল না, মুখ ঘুরিয়ে ফেলল। আরহাম মেহবিনকে জোর করে মেহবিনকে নিজের দিকে ঘুরিয়ে টিস্যু দিয়ে যত্ন সহকারে মেহবিনের অশ্রু মুছে দিল। মনে মনে সে বিরাট এক সিদ্ধান্ত নিয়ে ফেলল, তোমার আঁকি জোড়ায় অশ্রুপাত ঘটাতে দিব না প্রেয়সী। আজীবন যত্নে রাখবো তোমার প্রতিটি অশ্রুর কণা। মেহবিন কি আরহামের মনের সেই কথা শুনল? হয়তো শোনেনি,
আশপাশের সকলে মেহবিন এবং আরহামের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। একজন মহিলা আগ বাড়িয়ে এসে মেহবিনকে উদ্দেশ্য করে বললেন, বরের সাথে ঝগড়া করে কান্নাকাটি করছেন বুঝি? কিন্তু দেখুন আপনার বর কত সুন্দর করে আপনার চোখের জল মুছিয়ে দিচ্ছে। সত্যি আপনি ভাগ্যবতী। মেহবিনের কিছু বলার পূর্বেই মহিলাটি চলে যায়। আরহাম মিটমিটিয়ে হাসে। অব্র এসে শুনতে পায় মহিলার কথাটি। সঙ্গে সঙ্গে তার মেজাজ তিক্ত হয়ে ওঠে। সে মেহবিনের কাছে গিয়ে প্রশ্ন করে, তা কি ঠিক করলে? কোনটা নিবে? মেহবিন অব্রের জামা সরিয়ে রেখে আরহামের পছন্দ করা শাড়িটা দেখিয়ে বলে, এই শাড়িটা বেশ সুন্দর, আমি এই শাড়িটা নিব। অব্র মেহবিনের উত্তর বেশ অসন্তুষ্ট, তা তার মুখশ্রীতেই স্পষ্ট। সে বিল দিতে চাইলে আরহাম আগ বাড়িয়ে নিজের ক্রেডিট কার্ড কাউন্টারে জমা দিয়ে বলে, আজকের বিলটা না হয় আমিই দেই। কেন? তুই কেন আমার হবু বউয়ের শাড়ি বিল দিবি? অব্রের প্রশ্নে আরহাম স্মিত হেসে জবাব দেয়, ভুলে যাবি না সে এখনো আমার স্ত্রী। অব্র বিরক্তির সহিত মেহবিনের দিকে তাকিয়ে বলে, মেহবিন, আমরা কি ক্যান্ডেল নাইট ডিনারে যেতে পারি? আশা করি এখন কেউ আমাদের মাঝখানে ঢুকতে যাবে না। শেষের কথাটি আরহামকে উদ্দেশ্য করে বলা হয়েছে, সে তা খুব ভালো করেই জানে। সে ঠায় দাঁড়িয়ে থেকে গম্ভীরভাবে দেখতে থাকে অব্রের কাণ্ড। মেহবিন, আমার গাড়িতে চলো। মেহবিন এক পলক আরহামের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে গাড়িতে উঠতে নিলেই আরহাম মেহবিনকে সঙ্গে সঙ্গে মেহবিনকে 5 কোলে তুলে নিল। আরহামের কাজে অব্র এবং মেহবিন দুজনেই হতবাক। অব্র ক্ষিপ্ততার সুরে জবাব দিল, এইটা কি হলো? রাত 10টা বাজতে চললো। আই থিঙ্ক বিদেশে থেকে তোর এইটা মনে নেই যে তালুকদার বাড়ির বউ হাজব্যান্ড ছাড়া একা রাত 10টার পর বাড়ির বাইরে থাকতে পারবে না। এইটা বাড়ির রুলস। মেহবিন যেহেতু এখন আমার বউ, তাই তাকেও সেই রুলস মেনটেন করতে হবে। গট ইট? কথাটি বলেই মেহবিনকে নিজের গাড়িতে তুলে অব্রের দিকে তাকিয়ে চোখ মেরে শীষ বাজাতে বাজাতে গাড়িতে চড়ে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে নিয়ে গেল আরহাম। সেখানে দাঁড়িয়ে হাত মুঠো করে শক্ত করে দাঁড়িয়ে রইল অব্র। এইবারও তার এবং মেহবিনের মাঝখানে এসে আরহাম সব প্ল্যান নষ্ট করে দিল। অপরদিকে শিরিন বেগমের ঘর থেকে বেরিয়ে মায়েরা বারান্দায় এসে দাঁড়ালো। সে শিরিন বেগমকে এতগুলো কথা কেন বলল জানে না। হয়তো সে কাজটি ঠিক করেনি, কিন্তু সে কি করবে? আরহামের পাশে মেহবিনকে সে সহ্য করতে পারছে না। সে জানে আরহাম মেহবিনকে ভালোবাসে, তবে সে কেন সহ্য করতে পারছে না তাদের একসাথে। বর্তমান স্ত্রীর সামনে স্বামী তার প্রাক্তন স্ত্রীকে গাড়ি থেকে কোলে করে নামাচ্ছে। ব্যাপারটা যে কোনো মেয়ের জন্যই কষ্টদায়ক, হয়তো মায়েরার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। মেহবিনের মতে সে গভীরভাবে উপলব্ধি করতে পারছে মায়েরার কষ্ট। মেহবিনের নজর যায় বারান্দায় থাকা মায়েরার দিকে, কেমন ছলছল নয়নে তাদের দিকে তাকিয়ে রয়েছে। তাই মেহবিন আরহামের থেকে নিজেকে ছড়ানোর প্রচেষ্টা করছে, কিন্তু আরহাম মেহবিনের ইচ্ছেকে নাখোঁজ করে কোলে করে সদর দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আজ তার শখ হয়েছে তার প্রেয়সীকে কোলে করে নিজের বাড়িতে নিয়ে যাবে, তাকে কষ্ট করে হাঁটতে দিবে না। আরহামের বুঝি শখ হয় না? সে কেন প্রতিবার নিজেকে দমিয়ে রাখবে? কি করছেন কি? ছাড়ুন, আপনার বউ দেখছে আমাদের, সে কি ভাববে? মেহবিনের প্রশ্নে কিছুটা আলতো হেসে আরহাম জবাব দেয়, মিসেস আরহাম হাসান তালুকদার, আপনিও হয়তো ভুলে গিয়েছেন আপনিও এখনো পর্যন্ত আমার বউ। ছাড়ুন প্লিজ। নিজের স্বামীর পাশে অন্য কাউকে দেখাটা যে কতটা কষ্টের তা আপনি কখনো উপলব্ধি করবেন না। আমি তো বুঝি, তাই বলছি আমাকে এক্ষুনি নামিয়ে দিন। কেন, তুমি বুঝি ক্ষণে ক্ষণে তা উপলব্ধি করো? তোমারও বুঝি কষ্ট হয়? মেহবিন কিছু না ভেবেই জবাব দিল, কষ্ট হবে না? নিজের স্বামীর নিজের ছায়াকেও সহ্য হয় না, সেখানে তো। মেহবিনের কথার মাঝেই আরহাম চট করে পাল্টা প্রশ্ন করে বসলো, তাহলে কি তুমি তোমার স্বামীর জায়গাটা আমাকে দিয়ে ফেলেছ? আচ্ছা, কোনোভাবে কি তুমি আমাকে ভালোবাসো মেহবিন, বলো না? শেষের কথাটি কিছুটা আশা নেই বলে আরহাম। আরহামের প্রশ্নে মেহবিন তার আখি জোড়া নামিয়ে ফেলল। কেন যেন আরহামের চোখের দিকে তাকানোর সাহস হচ্ছে না। সে কি জবাব দেবে বুঝতে পারছে না, হাত পা কাঁপছে তার। আরহাম কেন তাকে হঠাৎ এমন প্রশ্ন করলো? কি বুঝাতে চাইছে আরহাম? আরহাম এখনও তাকে পাজা কোলে বাগানে দাঁড়িয়ে আছে। শীতল হাওয়া এসে তাদের দুজনের দেহকে ছুঁয়ে দিচ্ছে বারংবার। মৃদু মৃদু কাঁপছে মেহবিন। সেই কম্পন অনুভব করে আরহামের বুকে অদ্ভুত এক ঝড়ের আভাস এসে নাড়া দিচ্ছে। নিজের প্রেয়সীকে হারিয়ে ফেলার ভয়। মেহবিন উত্তর না দিয়ে পুনরায় বলল, আমাকে নামিয়ে দিন আরহাম সাহেব। আরহাম মেহবিনের থেকে জবাব না পেয়ে আশাহত হলো, ভারাক্রান্ত হলো বক্ষ বেদনায়। শুনল না সে মেহবিনের অনুরোধ। মেহবিনকে কোলে নিয়েই সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করলো।
মায়েরাকে মেহবিন এবং আরহামের দিকে বেদনাদায়ক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে আরিয়ান পেছন থেকে বলে ওঠে, তোমার কি কোনো কারণে কষ্ট হচ্ছে মায়েরা? পেছন থেকে ভারী পুরুষ কণ্ঠস্বর শুনে পেছনে ঘুরে তাকায় মায়েরা। আরিয়ানকে দেখে দ্রুততার সাথে নিজের নেত্রকোণের অশ্রুটুকু মুছে ফেলে সে। তড়িৎ গতিতে শুধায়, আমি কেন কষ্ট পাবো হঠাৎ? আরিয়ান মায়েরার চারদিকে ঘুরতে ঘুরতে কিছুটা সন্দেহ প্রকাশ করে বলল, ডাল মে কুচ কালা হে। আচ্ছা, তুমি কোনোভাবে নিজেকে আমার ভাইয়ের রিয়েল বউ ভাবতে শুরু করনি তো? আরিয়ানের এমন কথায় কণ্ঠে কাঠিন্য এনে প্রশ্ন করে, কি যাতা বলা শুরু করেছো তুমি? আমি তো জাস্ট মিশনের কাজে এখানে এসেছি। সেটাই আমিও জানি, তুমিও জানো, কিন্তু এই কথাটা বারংবার তুমি ভুলে যাচ্ছ মায়রা। মাকে কি বলেছো আজকে তুমি? কি ভেবেছো মায়রা আমি কিছু শুনিনি? দরজার আড়ালে আমি সব কিছু শুনেছি। তুমি কিভাবে মেহুর বিরুদ্ধে মাকে উস্কে দিচ্ছ আমি বুঝলাম না। আরিয়ানের কথায় বারান্দায় এসে জোরে জোরে শ্বাস ফেলে মায়েরা। আরিয়ান মায়েরার পাশে বসে ক্ষোভের সহিত বলে, আচ্ছা, তোমার এই কথাগুলো যদি আমি এখন ভাইকে বলে দেই তাহলে কি হবে বুঝতে পারছো তুমি? আরিয়ানের এমন কথায় মায়েরার মধ্যে ভয় এসে হানা দেয়। আরহাম জানতে পারলে সে কিছুতেই মায়েরাকে ছেড়ে দিয়ে কথা বলবে না, হয়তো বাড়িতেই থাকতে দিবে না। তখন কি করবে মায়েরা? মায়েরার মনের অবস্থা বুঝতে পেরে আরিয়ান কিছুটা শান্ত হয়ে মায়েরাকে সাবধান করে বলে, দেখো মায়েরা, তুমি একজন ক্রাইম অফিসার, নিজের দায়িত্ব সম্বন্ধে যথেষ্ট ভালো বোঝো। তুমি এসব করে নিজের এবং ভাইয়ের সম্পর্কটা নষ্ট করো না। নিজের ডিউটিটা মন দিয়ে করো। নেক্সট টাইম তুমি যদি পুনরায় এসব করতে যাও তখন কিন্তু আমি চুপ থাকবো না। আই উইল নট স্পেয়ার ইউ। আমি কিন্তু হুমকি দিচ্ছি না, মনে রাখো ব্যাপারটা। আরিয়ান কথাটি বলেই উঠে চলে গেল। মায়েরা দেয়ালে পিঠ ঠেকিয়ে মাথা নিচু করে বসলো। সে কি করবে? সে তো সহ্য করতে পারছে না আরহাম এবং মেহবিনকে। আচ্ছা, কোনোভাবে কি সে আরহামকে ভালোবেসে ফেললো? মেহবিন শিরিন বেগমের পছন্দের চা করে নিয়ে তার রুমের সামনে দাঁড়ালো। ভাবলো আজকে ফুফু এবং ভাগ্নে মিলে বেশ খানিকক্ষণ আড্ডা দিবে। সে দরজায় কড়া নাড়ল। অপর পাশ থেকে অনুমতি পেয়ে চট জলদি ঘরে প্রবেশ করে। হাস্যোজ্জ্বল মুখে শিরিন বেগমের সামনে দাঁড়িয়ে চায়ের ট্রেটা বিছানায় রেখে বলল, ফুপি, তোমার তো আমার হাতের দুধ চা অনেক ফেভারিট, তাই নিয়ে আসলাম। চুপি চুপি খাবে কিন্তু। আরিয়ান জানলে কিন্তু একটুও পারবে না, বলে দিলাম। আমি বরং দরজাটা ফিরিয়ে দিই। মেহবিনকে দেখে শিরিন বেগমের মাথা হুট করে গরম হয়ে গেল। মায়েরার কথাগুলো তার মনে পড়ে গেল। মেহবিন দরজার কাছে যেতে নিলে শিরিন বেগম তাকে থামিয়ে বললেন, তার দরকার হবে না। শুনেছি তুই নাকি সারাদিন অব্রের সাথে ঘুরে বেরিয়েছিস। মেহবিন, তোর কি মাথায় নেই? তুই এখনো আমার বাড়ির বউ। এসব বেপরোয়া কিন্তু আমি সহ্য করব না। ফুপি, আসলে আমি... মেহবিনকে কিছু বলার সুযোগ না দিয়ে শিরিন বেগম বললেন, ব্যাস, অনেক শুনেছি। আমি চা খাবো না। তুমি চা ফেরত নিয়ে যাও। বিরক্ত করবে না এখন, আমি একটু রেস্ট নিচ্ছি। শিরিন বেগমের কথা শুনে মেহবিনের মনটা খারাপ হয়ে গেল। তার ফুপি কখনো তার সাথে এমন গম্ভীর হয়ে কথা বলেনি। আচ্ছা, তার ফুপি কি তাকে ভুল বুঝছে কোনোভাবে? মেহবিন চায়ের কাপ নিয়ে বেরিয়ে গেল। শিরিন বেগম মুখ ঘুরিয়ে শুয়ে পড়লেন নদীর স্রোতের ন্যায়। সময় তার গতির সাথে সমানভাবে তাল মিলিয়ে বয়ে চলল। 3 মাহ পেরোতেই হাতে কেবল 15 দিন বাকি। সব কিছু আগের মতোই স্বাভাবিক রয়েছে। মায়ের এবং আরহাম টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। আরিয়ান ব্রেকফাস্ট না করে জরুরি অপারেশনের জন্য বেরিয়ে পড়েছে। মেহবিন এক পলক আরহাম এবং মেহবিনকে দেখে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছিল। তখনই সেখানে অব্রের মা এসে উপস্থিত। অব্রের মাকে দেখে আরহাম প্রশ্ন করে, কাকি, তুমি এখানে এতদিন পরে? অব্রের মা মেহবিনের কাছে এসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে হাসি মুখে বললেন, 3 মাস পেরিতে তো দেরি নেই, তোদের ডিভোর্সটাও তো হয়ে যাবে। তারপর তো অব্র এবং মেহবিনের 4 হাত এক করতে হবে, তাই না? তাই ভাবলাম মেহবিনকে নিয়ে বিয়ের কেনাকাটা শুরু করে দেই। মেহু, চলো মা, অব্র আমাদের জন্য শপিং মলে অপেক্ষা করবে। মেহবিনের বিয়ের কথা শুনে হাতের মুঠো শক্ত করে ফেলে ক্রোধে। তার সামনে তার স্ত্রীর বিয়ের কথা চলছে, অথচ সে কিছু করতে পারছে না। আরহাম অদ্ভুত এক কাণ্ড করে ফেলে। মেহবিনের হবু শাশুড়ির সামনে এসে তার বর্তমান স্বামী আরহাম তাকে এক প্রকার সকলের সামনে টানতে টানতে কক্ষের থেকে নিয়ে যেতে লাগলো। মেহবিন সহ মায়েরা এবং অব্রের মা এক প্রকার থ হয়ে দাঁড়িয়ে আছে। মেহবিনকে তার ঘরে এনে দরজা কিছুটা ভিড়িয়ে দিয়ে মেহবিনের সামনে রক্তচক্ষু নিয়ে দাঁড়ায় আরহাম। আরহাম যেন চোখ নিয়েই আজ ভৎস করে ফেলবে মেহবিনকে। মেহবিন কিছুটা অস্বস্তি নিয়েই বলল, এসব কি করছেন আরহাম সাহেব? এইভাবে সকলের সামনে আমাকে ঘরে টেনে নিয়ে এলেন কেন? সবাই কি ভাববে?
মেহবিনকে থামিয়ে আরহাম হুট করে মেহবিনের বাহু শক্ত করে চেপে ধরে বলে, জাস্ট স্টপ ইট স্টুপিড মেয়ে। কে কি ভাবলো, কে কি করবে, এইসব ভাবতে ভাবতে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। কী সব শুরু করেছো তোমরা, আর নিচে কী সব হচ্ছে এগুলো? মেহবিন শক্ত হয়ে দাঁড়িয়ে গম্ভীর সুরে জবাব দেয়, আমার এবং অফরো ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য আন্টি এসেছেন, আমাকে যেতে হবে। কিসের বিষয় কেনাকাটা? তুমি এখনো আমার স্ত্রী। আরহামের কথার মাঝে মেহবিন ভ্রু কুঁচকে জবাব দেয়, স্ত্রী? কিসের স্ত্রী? 3 মাসের সময় শেষ হতে বেশি দেরি নেই, তারপরেই আমাদের এই সম্পর্কের রীতি। আপনি আপনার বউকে নিয়ে সুখেই থাকবেন, আর আমি আমার ভালোবাসার মানুষের কাছে ফিরে যাব। এইটাই তো আমাদের মাঝে কথা হয়েছিল, রাইট? তখন কিন্তু আপনি আপত্তি করেননি। মেহবিনের কথা শুনে দমে যায় আরহাম। আরহাম কিছুক্ষণ চুপ থেকে মেহবিনের বাহু আঁকড়ে ধরে মেহবিনকে কিছুটা নিজের দিকে টেনে নেয়। অশ্রুনয়নে অসহায় শক্তি কণ্ঠে প্রশ্ন করে, তুমি কি অভ্রকে ভালোবাসো? সত্যি করে বলো না। মেহবিন আরহামের সেই অশ্রুসিক্ত আঁখি জোড়ার দিকে তাকিয়ে নিজের আঁখি জোড়া বন্ধ করে ফেলল। সে আঁখি জোড়ার দিকে তাকানোর সাহস হলো না তার। আরহাম ফের প্রশ্ন করলো, আমার চোখের দিকে তাকিয়ে উত্তর দাও মেহবিন। তুমি তো অভ্রকে ভালোবাসো, তাহলে সেইটা আমার চোখের দিকে তাকিয়ে বলছো না কেন? মেহবিন জবাব দেয় না, নেত্রপল্লব আবেশে বন্ধ করে রাখে। আরহাম তা দেখে ফের মুগ্ধ গলায় শুধায়, মানুষের সব থেকে সুন্দর হচ্ছে তার আঁখি জোড়া। সেই আঁখি জোড়া নিবদ্ধ থাকলেও বুঝি কাউকে এতটা স্নিগ্ধ লাগে? তোমাকে না দেখলে বুঝতাম না মেয়ে। মেহবিন চট করে আঁখি জোড়া খুলে ফেলে, কিন্তু আরহামের দিকে তাকানোর সাহস হলো না তার। দৃষ্টি তার মেঝেতেই আবদ্ধ। আরহাম, আসবো? বাইরে থেকে মায়েরার আওয়াজ শুনে মেহবিন হাত উঁচিয়ে নিজের বাহু থেকে আরহামের হাত সরিয়ে ফেলল। আরহাম হাঁক ছেড়ে বলল, কামিং। আরহামের অনুমতি পেয়ে মায়েরা প্রবেশ করলো। মায়েরার পিছনে পিছনে আরিয়ানও প্রবেশ করলো। মায়েরা আরহামের দিকে তাকিয়ে বলল, অভ্রের মা মানে আন্টি অনেকক্ষণ যাবৎ নিজে অপেক্ষা করছেন। তোমার হুট করে এইভাবে মেহবিনকে নিয়ে আসায় বোধহয় তিনি অসন্তুষ্ট হয়েছেন। তো আমি কি করব তাতে? মেহবিন আমার স্ত্রী। আমার এখন কাকির পারমিশনে নিজের স্ত্রীকে ডাকতে হবে? কিছুটা উত্তেজিত হয়েই আরহাম জবাব দেয়, বর্তমান স্ত্রীর সামনে নিজের পূর্বের স্ত্রীকে স্ত্রী সম্বোধন করলে যে কোনো স্ত্রীর খারাপ লাগবে, হয়তো মায়েরাও খারাপ লাগছে। সেই কথা ভেবে মেহবিন আরহামের থেকে দূরত্ব অতিক্রম করে গম্ভীর গলায় শুধায়, আমি যাচ্ছি, যতই হোক তিনি আমার হবু শাশুড়ি, তার অবজ্ঞা আমি কিছুতেই করব না। কথাটি বলে মেহবিন বেরোতে নিয়ে আরহামের কানে ফিসফিসিয়ে বলল, খেলাটা যখন আপনি শুরু করেছেন, সেই খেলার যত্ন সহকারে শেষ করাটাও আমার দায়িত্ব। কথাটি বলেই মেহবিন তৎক্ষণাৎ বেরিয়ে যায়। আরহাম অবাক হয়ে যায় মেহবিনের কথা শুনে। মেহবিন কি বুঝাতে চাইলো? মায়েরা আরহামকে উদ্দেশ্য করে বলে, আরহাম, তোমার কি মনে হচ্ছে না তুমি বেশি বাড়াবাড়ি করে ফেলছো? এইভাবে তো আমাদের প্ল্যানটা ফ্লপ হয়ে যাবে। ক্রিমিনালটা মেহবিনের ক্ষতি করে ফেলবে। হাতে কিন্তু সময় নেই, 3 মাসের সময়টা শেষ হয়ে যাচ্ছে। তো ভাইয়া এখন কি করবে? ক্রিমিনালটার ভয়ে নিজের বউয়ের বিয়ে হয়ে যেতে দেখবে? আরিয়ান ভ্রু কুঁচকে মায়েরাকে প্রশ্ন করে। আরিয়ানের প্রশ্ন মায়েরা বিরক্ত হয়ে যায়। তার সব কিছুতে বাঁধা দেওয়াটা যেন ছেলেটার অভ্যেসে দাঁড়িয়েছে। আমি সেই কথাটা একবারও বলিনি আরিয়ান। আরিয়ান হাত ভাঁজ করে ক্ষিপ্ত গলাতে বলে, হ্যাঁ, তুমি তো সেটাই মিন করছো মায়েরা। আর থার্ড পার্সনের মতো বারবার মেহু আর ভাইয়ের সম্পর্কের মাঝে জড়াচ্ছ কেন এইভাবে? আমি বুঝলাম না। মায়েরা আরহামের পাশে দাঁড়িয়ে পাল্টা জবাব দিয়ে বলে, হোয়াট? আমি থার্ড পার্সন হয়ে জড়াচ্ছি? আরহাম, তোমার ভাইয়াকে একবার চুপ করতে বলো। মাত্রাতিরিক্ত কথা বলছে সে এখন। আমি যে ভুল বলছি না তা তুমি খুব ভালো করেই জানো মায়েরা। আরিয়ান এবং মায়েরার কথা কাটাকাটির মাঝে আরহাম বাঁধ সেধে বলে, উফ, তোমরা চুপ করবে? আপাতত প্লিজ আমাকে একা থাকতে দাও, আমাকে ভাবতে দাও একটু। সো প্লিজ লিভ। আরহামের কথা শুনে মায়েরা এবং আরিয়ান ঘর থেকে বেরিয়ে যায়। মেহবিন নিচে নামতেই অব্রের মা মেহবিনের হাত ধরে প্রশ্ন করে, আরহাম তোমাকে নিয়ে কোথায় গিয়েছিল? কি বলেছে? মেহবিন কিছু বলার পূর্বেই শিরিন বেগম নিচে নামতে নামতে বললেন, ছোট, তুমি হঠাৎ এই বাড়িতে? আসলে ভাবি 3 মাসের সময় শেষ হতে দেরি নেই, তাই ভাবলাম ছেলে এবং ছেলের বউকে নিয়ে শপিং শুরু করে দেই। বিয়ের কি কম কেনাকাটা? আমার একটা মাত্র ছেলের বিয়ে বলে কথা। অব্রের মায়ের কথা শুনে শিরিন বেগমের মুখশ্রী গম্ভীর হয়ে যায়।
তিনি মেহবিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, তা তুমি এখন তোমার বিয়ের কেনাকাটা করতে যাবে? মেহবিন মাথা নিচু করে ফেলে। শিরিন বেগম ফের বললেন, শাশুড়ি উপস্থিত থাকা সত্ত্বেও তার সামনে নিজের দ্বিতীয় বিয়ের কেনাকাটা করতে যাচ্ছ, তালুকদার বাড়িতে আর কত কিছু দেখতে হবে। মেহবিন আলতো হেসে জবাব দেয়, এই বাড়িতে তো কত কিছুই দেখতে হয়। নিজের প্রথম স্ত্রীকে এক প্রকার বন্দি রেখেই দিনের পর দিন নিজের দ্বিতীয় স্ত্রীর সাথে সংসার করছে আপনার ছেলে। তখন মনে হয়নি ফুপি আমার উপর দিয়ে কি যাচ্ছে? আমার মনের অবস্থা তখন তোমরা কেউ বোঝার চেষ্টা করেছো ফুপি? শেষের কথাটি বলতে গিয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে মেহবিনের নেত্রপল্লব থেকে। মেহবিন তা দ্রুত মুছে ফের বলে, হ্যাঁ, আরহাম সাহেবকে আমি স্বামী হিসাবে মেনে নেইনি, তাই বলে এমন শাস্তি? যতই হোক সে আমার স্বামী, তার সাথে অন্য কেউ দিনের পর দিন সংসার করছে, তাই স্ত্রী হয়ে সহ্য করাটা কতটা যন্ত্রণাদায়ক তা আমি উপলব্ধি করেছি ফুপি। অন্য কেউ আমার কষ্ট বুঝবে না। মেহবিনের কথা শুনে শিরিন বেগম চুপ হয়ে গেল। এখন আমি অফরো ভাইয়াকে বিয়ে করতে চাইছি, এটা দোষের হয়ে গেল? আমার বুঝি সুখে থাকার অধিকার নেই? যাকগে, চলুন আন্টি, অফরো আমাদের জন্য অপেক্ষা করছে। মেহবিনের কথায় অব্রের মা সায় দিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে গেলেন। মেহবিনের প্রতিটি কথা উপর থেকে শুনেছে আরহাম। সত্যিই তো মেহবিনকে বাঁচাতে গিয়ে মিথ্যে বিয়ে নাটক করে সে নিজের অজান্তেই হোক কিংবা ইচ্ছেতে বিরাট বড় কষ্ট দিয়ে ফেলেছে মেহবিনকে। তাদের সম্পর্ক তৈরি হওয়ার পূর্বে অদৃশ্য এক শত্রুর প্রভাবে তার নড়বড়ে হয়ে গেছে। আরহামের চিন্তা এক প্রকার নাজেহাল অবস্থা। সময় পেরিয়ে যাচ্ছে, সে যথেষ্ট চেষ্টা করছে মেহবিনকে নিরাপদ রাখার, কিন্তু সেই অজানা শত্রু যদি মেহবিনকে টার্গেট করে ফেলে তখন কি করবে আরহামের ভাবনার মাঝেই আরহামের অফিস থেকে কল আসে। আরহাম জানতে পারে মেহবিন যেই শপিং মলে গিয়েছে সেখানে মেহবিনের উপর অ্যাটাক হতে পারে। আরহাম দ্রুত মায়ের নাম্বারে টেক্সট পাঠিয়ে ফোর্স রেডি করতে বলে। নিজেও এক প্রকার তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তার প্রেয়সীর বিপদ। অপরদিকে অব্র এবং অব্রের মায়ের সাথে শপিং মলে নিজেদের বিয়ে শপিংয়ে এসেছে মেহবিন। অব্র নানান ছুতোয় মেহবিনের ঘনিষ্ঠ হতে চাইছে, কিন্তু বারবার মেহবিন তাকে অবহেলা করছে। অব্রের মা লেহেঙ্গা দেখতেই সামনের স্টোরে যান। সেই সুযোগে অব্র মেহবিনকে এক প্রকার টেনে নিয়ে সাইডে নিয়ে যায়। মেহবিনের হাত ধরে বিরক্তি গলায় বলে, কি করছো মেহবিন? তুমি এমন বিহেভ করছো যেন আমি অপরিচিত কেউ। কয়েকদিন পর আমাদের বিয়ে, আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অথচ তুমি আমার সাথে আনকমফোর্টেবল ফিল করছো। মেহবিন নিজের হাত ছাড়াতে ছাড়াতে ক্ষিপ্ত গলায় বলে, অফরো ভাই ভুলে যাবেন না, আমাদের বিয়ে এখনো হয়নি। আমার হাত ছাড়ুন বলছি। না, আমি ছাড়বো না। তুমি তো আগে এমন ছিলে না মেহবিন, এখন এমন করছো কেন? আমার দিকে তাকাও মেহু, তুমি তো আমাকে ভালোবাসো তাই না? অব্র মেহবিনের গালে হাত রেখে বলতে থাকে কথাগুলো বারবার। মেহবিন কিছুটা অনুনয় সুরে বলে, আমার ভালো লাগছে না অফরো ভাই, আমাকে ছাড়ুন বলছি।